আমি বেসিক্যালি ওখান থেকে শুরু করব আর কি। তো তো প্রিমিটিভ গাট টিউবটা হচ্ছে তোমার যে এন্ডোডার্ম, সেই এন্ডোডার্ম থেকে আসলে মানে এন্ডোডার্মটাকে এক কথায় প্রিমিটিভ গাট টিউব বলা হয়। তো প্রিমিটিভ গাট টিউবে যে জিনিসটা মানে উল্লেখযোগ্য সেই জিনিসটা হচ্ছে কি, যে এখানে বেশ কিছু মানে মানে প্রমিনেন্ট কিছু সারফেস মার্কিং টাইপ আছে আর কি। প্রিমিটিভ গাট টিউবের একদম ক্রেনিয়াল এন্ডটাকে বলা হয় বাক্যোফেরেঞ্জাল মেমব্রেন, আর একদম কডাল এন্ডটাকে বলা হয় ক্লোইকাল মেমব্রেন। বাক্যোফেরেঞ্জাল মেমব্রেন এবং ক্লোইকাল মেমব্রেন। আচ্ছা, এই পাশটা হচ্ছে ভেন্ট্রাল সাইড আর এই পাশটা হচ্ছে ডরসাল সাইড। আমরা ফিটাসটাকে অনেকটা এক পাশ থেকে একটা ল্যাটারাল সাইড থেকে দেখছি। এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে পিছনের দিক। তো মানে তোমার প্রিমিটিভ গাট টিউবের ভেন্ট্রাল অ্যাসপেক্টে কিছু প্রমিনেন্ট কিছু মার্কিং আছে। এই যে প্রমিনেন্ট মার্কিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে লাং বাড বা ট্রাকিওব্রঙ্কাল ডাইভার্টিকুলাম। এই যে মানে প্রমিনেশনটা, এটার নাম হচ্ছে হেপাটিক বাড অথবা লিভার বাড অথবা হেপাটিক ডাইভার্টিকুলাম। আচ্ছা, তারপরে এই যে হচ্ছে জিনিসটা দেখো, এটা হচ্ছে তোমার ইয়ক স্যাক। ইয়ক স্যাকের সাথে আমার গাট টিউবের একটা কমিউনিকেশন আছে। এই যে ডাকটা, এই যে ডাকটা, এই ডাকটার নাম হচ্ছে ভাইটেলাইন ডাক্ট। ভাইটেলাইন ডাক্ট অথবা আরেকটা নাম আছে ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্ট। ভাইটেলো ইন্টেস্টিনাল ডাক্ট। আচ্ছা, আর একদম ক্লোয়েকাল মেমব্রেনের ঠিক সামনেই আরেকটা ছোট ডাক্টের মতো আছে, এটার নাম হচ্ছে অ্যালান্টয়েস। যাই হোক, এখন পুরো গাট টিউবকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। লাং বার্ডের আগে থেকে হেপাটিক বার্ডের পর পর্যন্ত একটা পার্ট, এটাকে বলা হয় ফোরগাট। ফোরগাটের আগে মানে বাক্যোফেরেঞ্জাল মেমব্রেন থেকে লাং বার্ডের আগ পর্যন্ত এটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল গাট। এরপর এটা হচ্ছে ফোরগাট। তারপর হচ্ছে তোমার দুইটা আরবিট্রারি লাইন আছে। একটা লাইন আছে তোমার একটা লাইন টানা হয়েছে তোমার ঠিক লাংবার্ডের কডালি, ঠিক লাংবার্ডের কডালি। আচ্ছা, এটা হচ্ছে ক্রেনিয়াল আর এটা হচ্ছে কডাল। লাংবার্ডের ঠিক কডালি একটা লাইন, আর এখানে আরেকটা আরবিট্রারি লাইন। এই লাইনটাকে বলা হয় অ্যান্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল, এটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল। এই দুটো লাইনের মধ্যে যেটা হচ্ছে মিডগার্ড এবং ভাইটালাইন ডাক্টটা এই মিডগার্ড থেকে অ্যারেস্ট করেছে। আর এরপরের পার্টটা আপ টু ক্লোয়েকাল মেমব্রেন, এটাকে বলা হয় হাইন্ড গাট। হাইন্ড গাট, ঠিক আছে। তাহলে এছাড়া আমরা আগের দিন এটাও বলেছিলাম, এটা আজকে রিক্যাপ করে নিচ্ছি কারণ ওই টাইমে অনেকে ছিল না। ফ্যারিঞ্জিয়াল গাট থেকে কি আসে? ফ্যারিঞ্জিয়াল মানে আমরা ফার্স্টে বলি যে জিআই ট্র্যাক্টের কি আসে কোন পার্ট থেকে। ফ্যারিঞ্জিয়াল গাট থেকে জিআই ট্র্যাক্টের ফ্যারিংস আসে, শুধু শুধু ফ্যারিংস। ফোর গাট থেকে আসে কি 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 দেখো, ইসোফেগাস আসে, স্টমাক আসে, ডিউডেনামের ফার্স্ট পার্ট আসে, আর ডিউডেনামের সেকেন্ড পার্ট আসে আপ টু দ্য পয়েন্ট হোয়ার দ্য অ্যাম্পুলা অফ ভেটার এন্টার্স। তোমরা জানো যে এই হচ্ছে তোমার ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম, এটা এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, এটা হচ্ছে থার্ড পার্ট অফ ডিউডেনাম, আর এটা হচ্ছে ফোর্থ পার্ট অফ ডিউডেনাম। তো এই যে তোমার লিভার, লিভার থেকে কিন্তু তোমার যে ডাক্টগুলা, যে তোমার ডাক্ট সিস্টেম আসে, তোমার এখানে তো গল ব্লাডারও থাকে। যাক, এই যে বাইল ডাক্টটা যে আসতেছে না, এই বাইল ডাক্টটা এবং এই পাশ থেকে আসা প্যানক্রিয়াটিক ডাক্ট, এই দুইটা মিলে অ্যাম্পুলা ভেটার নামে একটা ডায়ালটেশন তৈরি করে। এটাই ডিউডেনামের সেকেন্ড পার্টটাতে ড্রেন করে। তো যেই পার্টটাতে ড্রেন করলো, ঠিক এর এর উপর পর্যন্ত হচ্ছে ফোরগাট, আর ঠিক এর নিচ থেকে এটা হচ্ছে মিডগাট। তাহলে ডিউডেনামের সেকেন্ড পার্ট আপ টু দ্য পয়েন্ট হোয়ার অ্যাম্পুল অফ ভেটার ড্রেইনস ইনটু দ্য ডিউডেনাম। এই হচ্ছে তোমার, এগুলো সব হচ্ছে ফোরগাটের জিআইটি ডেরিভেটিভস। তারপর হচ্ছে মিডগাট থেকে কি আসে, রেস্ট অফ দ্য সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, থার্ড পার্ট অফ ডিউডেনাম, ফোর্থ পার্ট অফ ডিউডেনাম। তারপর হচ্ছে জেজুনাম, আইলিয়াম, তারপর হচ্ছে সিকাম, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, সিকাম উইথ অ্যাপেন্ডিক্স। আচ্ছা, তারপর অ্যাসেন্ডিং কোলন এবং ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড, ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড। তাহলে এই যে, তাহলে দেখো তোমার ডিউডেনামের সেকেন্ড পার্ট থেকে শুরু করে দেখো ট্রান্সভার্স কোলন, দেখো এই যে তোমার সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, আর এদিকে হচ্ছে ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল। যাই হোক, ট্রান্সভার্স কোলনের তোমার রাইট টু থার্ড আপ টু দিস এই পর্যন্ত, এটা হচ্ছে তোমার মিডগার্ড থেকে আসে। আর এরপরে বাকিগুলা এগুলো আসে তোমার হাইন্ডগার্ড থেকে। তাহলে যাই হোক, আমরা মিডগার্ড পাইলাম। এখন আসি হাইন্ডগার্ড। হাইন্ডগার্ডে হচ্ছে কি আসে, লেফট ওয়ান থার্ড অফ ট্রান্সভার্স কোলন,
তারপর আসে কি তোমার ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম এবং অ্যানাল ক্যানালের কোন পার্টটুকু? আপ টু দ্য ডেন্টেড লাইন, আপ টু ডেন্টেড লাইন। আচ্ছা, অ্যানাল ক্যানালে তোমরা অনেকে যারা পড়েছো, অ্যানাল ক্যানালে এরকম একটা ডেন্টেড লাইন আছে এই পর্যন্ত, আপ টু দিস পয়েন্ট, এই পর্যন্ত আসে তোমার হাইনগার্ড থেকে। আর এই পার্টটা তোমার আবার একটোডার্ম থেকে আসে, একটোডার্ম থেকে আসে। যাই হোক, তাহলে এই হচ্ছে জিআইটি ডেরিভেটিভস অফ দ্য প্রিমিটিভ গাট টিউব। এরপর আমরা এছাড়া এখানে কিছু অ্যাডিশনাল ডেরিভেটিভস আছে। অ্যাডিশনাল আর কি কি আছে? মানে এটা মেইনলি ফোর গাটেই এই ডেরিভেটিভস গুলা। একটু কাইন্ডলি মিউট করো সবাই। আচ্ছা আচ্ছা, অ্যাডিশনাল কি কি ডেরিভেটিভস আছে ফোর গাটে? একটা হচ্ছে আমার লাং, মানে লাং মানে পুরো ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি। তারপরে আছে হচ্ছে এখানে লিভার আছে, লিভার আছে এবং লিভারের সাথে তোমার গল ব্লাডার আছে এবং যত পুরো এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস পুরোটাই, ঠিক আছে? এগুলো সবই ফোরগাট থেকে আসছে। আর প্যানক্রিয়াসটা তোমার ফোরগাট এবং মিডগাট দুই জায়গা থেকে এটা ডেরিভেটিভ আছে, এটা মিক্সড। তো এই হচ্ছে মোটামুটি প্রিমিটিভ গাট টিউবের ডেরিভেটিভস। জিজ্ঞেস করতে পারে প্রশ্নে যে ড্র অ্যান্ড লেবেল প্রিমিটিভ গাট টিউব অ্যান্ড নেম দেয়ার ডেরিভেটিভস, সেখানে সুন্দর করে এগুলা লিস্ট করবা তোমরা। তো এই আইডিয়াটা মাথায় রাখবা। আচ্ছা, তো এই ছিল হচ্ছে একটা ডায়াগ্রামাটিক ছবি। আর এটা হচ্ছে একটু ফিটাসে অনেকটা কেমন ভাবে থাকে অনেকটা সেরকম একটা ছবি আর কি। যাই হোক, এখানে আমি আর এক্সট্রা করে কিছু লিখছি না। দেখো, এটা হচ্ছে তোমার এখানে ফ্যারেঞ্জিয়াল গাট, এটা হচ্ছে ফোরগাট, ফোরগাট এই যে হচ্ছে লাং, এই যে এখানে লিভার বার্ড, ঠিক আছে? তারপর এই হচ্ছে তোমার পুরা মিড গাট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ভাইটালাইন ডাক্ট, ভাইটালাইন ডাক্টটা খুব খেয়াল রাখবা, এটা হচ্ছে একটু কাজ আছে এটা আমাদের পরে। এটা হচ্ছে হাইন্ড গাট, ঠিক আছে? হাইনগাটের যেই ডিস্টাল পোরশনটা এটা বিরাট লম্বা এবং ডাইলেটেড থাকে, এটাকে বলা হয় ক্লোয়েকা, ক্লোয়েকা। আর ক্লোয়েকার এই পাশটাতে তোমার যেটা মেমব্রেন, এটা হচ্ছে ক্লোয়েকাল মেমব্রেন। আচ্ছা আচ্ছা, এই হাইনগাট সরি গাট টিউবের নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ডিভিশন নিয়ে বা গাট টিউবের ডেরিভেটিভস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? শুনতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে গাট টিউবের ডেরিভেটিভস নিয়ে? আচ্ছা, না ভাইয়া। কোয়েশ্চেন না 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 থাকলে আমরা যাচ্ছি সামনে। আচ্ছা, এটা ভাইয়া ক্লোয়েকাটা একটু আবার। আচ্ছা, এটা আসলে আমি মানে অল্প করে একটু বলেছি, এটা আজকে আমাদের লাগবে না। তাও বলছি কি তোমার হাইনগাটের, আচ্ছা একটু বলি, ফ্যারিঞ্জিয়াল গাটের মানে গাট টিউবটা কি এন্ডোডার্ম, তো এন্ডোডার্মের বাইরেই থাকবে মেসোডার্ম, তার বাইরে থাকবে একটোডার্ম, এটা তো স্বাভাবিক, তাই তাই না? বাট দুইটা জায়গায় একটোডার্ম আর এন্ডোডার্ম একদম একদম একসাথে অ্যাডহেরেন্ট মানে হয়ে থাকে। একটা হচ্ছে তোমার বাক্যোফ্যারিঞ্জিয়াল মেমব্রেন, একটা হচ্ছে একদম লোয়ার পার্টে ক্লোয়েকাল মেমব্রেন, ঠিক ঠিক আছে, ক্লোয়েকাল মেমব্রেন। তো যাই হোক, হাইনগাটের যে ডিস্টাল পোর্শনটা সেটা একটু ডাইলেটেড, অনেক ডাইলেটেড, অনেক চওড়া, এটাকে বলা হয় ডিস্টাল ডাইলেটেড পোর্শন অফ দ্য হাইনগাট ইজ কল্ড ক্লোয়েকা, ঠিক আছে? এটা নিয়ে আমরা পরের দিন আরো পড়বো, ডিস্টাল ডাইলেটেড পোর্শন অফ দ্য হাইনগাট ইজ কল্ড ক্লোয়েকা। ওকে, এটা নিয়ে আজকে আর জিজ্ঞেস করো না, কারণ এটা আজকে না জানলেও চলবে, আজকের টপিকগুলোর জন্য এটা দরকার নেই, পরের দিন ভালো করে বলবো ক্লোয়েকা নিয়ে। আচ্ছা, ব্লাড সাপ্লাইটা তাহলে এখন আমরা বলি যে প্রিমিটিভ গাট টিউবের ব্লাড সাপ্লাইটা। আচ্ছা, তোমরা জানো অলরেডি যে এওটা, আমাদের যে এওটা আছে, এওটার অনেক রকম ব্রাঞ্চ আছে, এর মধ্যে তিনটা ভেন্ট্রাল ব্রাঞ্চ। তিনটা ভেন্ট্রাল ব্রাঞ্চ কি কি? মেইনলি সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি, ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারি। সিলিয়াক ট্রাঙ্ককে বলা হয় আর্টারি অফ দ্য ফোরগাট, সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিকে বলা হয় আর্টারি অফ দ্য মিডগাট এবং ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারিকে বলা হয় আর্টারি অফ দ্য হাইন্ডগাট। তাহলে সোজা কথা, এই যে তোমার সিলিয়াক ট্রাঙ্ক যাকে যাকে সাপ্লাই দিচ্ছে, এই যে এখানে ইসোফেগাস, স্টমাক, এই যে ডিউডেনাম, এগুলা ডিউডেনামের সেকেন্ড পার্ট পর্যন্ত। সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি সাপ্লাই দিবে কাকে? তাইলে ডিউডেনামের বাকি অংশ। তারপর হচ্ছে তোমার ধরো জেজুনাম, তারপর হচ্ছে প্রক্সিমাল আইলিয়াম, টার্মিনাল আইলিয়াম, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন এর রাইট টু থার্ড ইত্যাদি। আর ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারি কাকে সাপ্লাই দিবে? ট্রান্সভার্স কোলনের বাকিটা ইত্যাদি আর কি, এভাবে।
যাই হোক, তো এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে আর যে কোন মেজর ব্লাড ভেসেল কোন গাটকে সাপ্লাই দেয়? সোজা কথা, মিডগার্ড থেকে আগত যত ভিসেরা তারা কোনো না কোনোভাবে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারির ব্রাঞ্চগুলো দ্বারাই সাপ্লাইড। সিলিয়াক ট্রাঙ্ক থেকে আগত যত ভিসেরা তারা কোনো না কোনোভাবে সিলিয়াক ট্রাঙ্ক থেকে ফোরগার্ড থেকে আগত যত ভিসেরা তারা কোনো না কোনোভাবে ওই সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ দ্বারাই সাপ্লাইড। তুমি যেভাবে আর যেসব স্ট্রাকচার দেখবা কি দুই জায়গা থেকে আগত, যেমন ডিউডেনাম কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে সাপ্লাই পায়, আর সেকেন্ড পার্টের বাকি অংশ থার্ড পার্ট ফোর্থ পার্ট এরা সাপ্লাই পায় সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি থেকে, কারণ এটা ফোরগার্ড মিডগার্ড মিলায় আসছে। সো এখানে ডুয়াল সাপ্লাই আছে, দুইটা ব্লাড ভেসেলের মধ্যে অ্যানাস্টোমোসিস আছে। আবার তোমার ট্রান্সভার্স কোলন একটা জাংশন পয়েন্ট, ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড এবং লেফট ওয়ান থার্ডের মধ্যে ওরা সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি এবং ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারি দুইটা থেকে সাপ্লাই পায়। যাই হোক, আমি আজকে কিছু বলছি না আর এক্ষেত্রে, কারণ এটা ইম্পর্টেন্ট না। তারপরও তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো তোমরা তো জানো, যেমন তোমার এই হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এই হচ্ছে ট্রান্সভার্স কোলন, এই হচ্ছে ডিসেন্ডিং কোলন। তো অ্যাসেন্ডিং কোলন সাপ্লাইড বাই ইলিওকোলিক আর্টারি, ট্রান্সভার্স কোলন সাপ্লাইড বাই ট্রান্সভার্স কোলিক আর্টারি, এটা হচ্ছে বাই ডিসেন্ডিং কোলিক আর্টারি। তো এই যে ট্রান্সভার্স কোলিক যে আর্টারিটা, এটা কিন্তু বোথ সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি এবং ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারির ব্রাঞ্চের অ্যানাস্টোমোসিস, এটা একটু খেয়াল রাখবা। আবার হচ্ছে তোমার ডিউডেনামের যে ব্লাড সাপ্লাই, সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি এবং ইনফেরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারি, এই দুইটা একটা আসছে হচ্ছে তোমার সিলিয়াক ট্রাঙ্ক থেকে, মানে সুপিরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারিটা আসছে সিলিয়াক ট্রাঙ্ক থেকে, আর ইনফেরিয়র প্যানক্রিয়াটিকো ডিউডেনাল আর্টারিটা আসছে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি থেকে। এবং এই দুইটা ব্রাঞ্চের মধ্যে কিন্তু অনেক জায়গায় অ্যানাস্টোমোসিস হয়। তোমরা যারা ব্লাড সাপ্লাই ভালো করে পড়েছো তোমরা এটা জাস্ট একটু খেয়াল রাখবা, আর যারা পড়নি তারা যখন পড়বা তখন খেয়াল থাকবে, সমস্যা নেই। এবং আরেকটা জিনিস খেয়াল করো, মিডগার্ডটা কিন্তু অলওয়েজ মিডগার্ড থেকে কিন্তু ভাইটালাইন ডাক্টটা ওপেন করে, এটা কিন্তু আমাদের প্রচুর লাগবে, সামনে লাগবে, এটা মাথায় রাখবা। তো ব্লাড সাপ্লাই নিয়ে কারো কোয়েশ্চেন আছে আর? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবং এইটা তোমরা সবাই জানো যে লাংয়ের মতোই এখানেও লাইনিং এপিথেলিয়াম এন্ড এপিথেলিয়াম গ্ল্যান্ড অফ দ্য জিআইটি ভিসেরা তারা আসছে ফ্রম এন্ডোডার্ম অফ দ্য প্রিমিটিভ গাট টিউব। সেই ভিসেরাটা যেই গাট টিউব থেকে আসছে, সেই গাট টিউবের যে এন্ডোডার্ম, মানে সেই ভিসেরাটা গাট টিউবের যে পার্ট থেকে আসছে সেই পার্টের এন্ডোডার্ম থেকে আসছে কি ওই ভিসেরার লাইনিং এপিথেলিয়াম এন্ড এপিথেলিয়াল গ্ল্যান্ডস। আর মাসেল, ভেসেল, কানেকটিভ টিস্যু ইত্যাদি এগুলো আসছে ফ্রম স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। আমরা জানি হিস্টোলজিক্যালি কি কি ফিচার কি লেয়ার থাকে জিআইটির। মিউকোসা থাকে, তারপর থাকে সাবমিউকোসা, সাবমিউকোসে ব্লাড ভেসেল থাকে, কিছু নার্ভস থাকে, তারপর হচ্ছে তোমার সার্কুলার মাসেল লেয়ার, তারপর সার্কুলার মাসেল লেয়ার, তারপর হচ্ছে লংগিটিউডাল মাসেল লেয়ার, তারপর হচ্ছে সেরোসা। শুধু যে মিউকোসা, এই মিউকোসাতে যেই তিনটা লেয়ার, একটা হচ্ছে তোমার লাইনিং এপিথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন এবং তোমার মাস্কুলারিস মিউকোসা। লাইনিং এপিথেলিয়ামের সাথে মিউকোসাল গ্ল্যান্ড, খালি এই তিনটা জিনিস এসেছে তোমার মানে তোমার প্রিমিটিভ গাট টিউব থেকে। আর বাকি যা দেখছো এগুলো সব আসছে তোমার ল্যাটারাল প্লেট মেসোডার্মের স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার থেকে। ক্লিয়ার সবাই? কারো কোয়েরি আছে এ পর্যন্ত? আচ্ছা, যদি সবাই ক্লিয়ার থাকো তাহলে আমরা এখন অর্গান স্পেসিফিক ডেভেলপমেন্টে চলে যাব। অর্গান স্পেসিফিক ডেভেলপমেন্ট। আচ্ছা, অনেকেই হয়তো ভয় পাচ্ছ যে এর জন্য কি আমাদের অ্যাবডোমেন জানতে হবে কিনা। না, অ্যাবডোমেন জানতে হবে না, যতটুকু জানতে হবে ওইটা আমি তোমাদের পড়ার সাথে বলে দেব, সমস্যা নেই। তাহলে আমরা শুরুতে একটু ইসোফেগাসের ডেভেলপমেন্ট একটু দেখি। তোমরা সবাই আগে এই কথাটা একটু মাথায় রাখো যে ইসোফেগাসটা পুরোপুরি থাকে কোথায়, মানে ইসোফেগাসটা মেজরলি কোথায় থাকে। ইসোফেগাসে চারটা পার্ট আছে, সবচেয়ে বড় পার্টটা তো থোরাক্সে থাকে, তাই না? এটার অ্যাবডোমিনাল পার্টটা খুবই কম। সো এটার মেজর অবস্থান হচ্ছে থোরাক্সে। আর স্টমাকের মেজর অবস্থান কোথায়? স্টমাকের মেজর অবস্থানটা হচ্ছে অ্যাবডোমেনে। অর্থাৎ একটা হচ্ছে অ্যাবাভ ডায়াফ্রাম থাকবে, আর একটা হচ্ছে বিলো ডায়াফ্রাম থাকবে। এটা খেয়াল রাখবা এখন। আচ্ছা, ফার্স্টে আমরা ইসোফেগাসেরটা পড়ি। মানে কিছু না, জাস্ট ইসোফেগাস কোন লেয়ার থেকে আসছে বা কোন পার্ট থেকে আসছে এবং অ্যাডিশনাল একটা দুইটা কথা। মানে ইসোফেগাসটা
এটা কি অংশ? এটা হচ্ছে তোমার ফোরগাট। কিভাবে তোমরা বুঝতে পারছো এটা ফোরগাট? কারণ দেখছো এর সামনে অলরেডি একটা ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি ফর্ম হচ্ছে। সো এর পিছনেই যেটা, এটা হচ্ছে তোমার ডেভেলপিং ইসোফেগাস। তো সাপোজ এই ছিল ডেভেলপিং ইসোফেগাস আর এই ছিল ডেভেলপিং স্টমাক, ঠিক আছে? তো আমরা স্টমাক নিয়ে কথা বলছি না এখন, আমরা শুধু ইসোফেগাসটা নিয়ে কথা বলি। কথাটা হচ্ছে কি, ডেভেলপিং ইসোফেগাসটা কোথা থেকে আসে, মানে ইসোফেগাসটা কোথা থেকে ডেভেলপ হয়? ফ্রম ফোরগাট, এবং ইট গ্র্যাজুয়ালি elongates। এই দুইটা কথা শুধু ইম্পর্টেন্ট। ইট ইজ ডিরাইভ ফ্রম ফোরগাট অ্যান্ড ইট গ্র্যাজুয়ালি elongates। আচ্ছা, এখানে আরো কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখা যাচ্ছে, একটু দেখো তোমরা। এটা হচ্ছে তোমার ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি বা লাংস, আর এটা হচ্ছে তোমার প্রিমিটিভ হার্ট টিউব, তাই না? একটু দেখো, প্রিমিটিভ হার্ট টিউবটা একটা স্ট্রাকচারের উপর বসে আছে। এই স্ট্রাকচারটার নাম তোমরা শুনেছো কিন্তু পরিচিত হওনি। আজকে আমরা এটার সাথে পরিচিত হব না, জাস্ট নামটা শুনে রাখবো। সেপ্টাম ট্রান্সভার্সাম। সেপ্টাম ট্রান্সভার্সাম, এর ঠিক উপরে প্রিমিটিভ হার্ট টিউবটা থাকে, ঠিক আছে? আর ডেভেলপিং ইসোফেগাসের লোয়ার এন্ডটা এই সেপ্টাম ট্রান্সভার্সামের অনেক উপরে থাকে। আচ্ছা, আমি একটু অন্য কালার ইঙ্ক ব্যবহার করি, আসলে এখানে ইঙ্ক মিক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ এই পর্যন্ত হচ্ছে ডেভেলপিং ইসোফেগাস, আর এই লেভেলে হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম। এখন আমি তোমাকে বলি যে সেপ্টাম ট্রান্সভার্সাম ইট ইজ দ্য ফিউচার পজিশন অফ দ্য ডায়াফ্রাম, ঠিক আছে? ডায়াফ্রাম অনেক জায়গা থেকে আসে, তবে সেপ্টাম ট্রান্সভার্সাম হচ্ছে সেন্ট্রাল টেন্ডন অফ দ্য ডায়াফ্রামকে জন্ম দেয়। সো এটা সহজে বলাই যায় যে যেই জায়গাটাতে সেপ্টাম ট্রান্সভার্সামটা ডেভেলপ করছে, ঠিক সেই জায়গাটাতেই হচ্ছে ডায়াফ্রামটা ডেভেলপ করবে। এবং এই অবস্থাটাতে তোমরা দেখো কেমন হচ্ছে জিনিসটা। যদি এমনই থাকে, ইসোফেগাসের লেংথটা যদি এতটুকুই থাকে, তাহলে স্টমাকটা কি অর্ধেক ডায়াফ্রামের নিচে অর্ধেক ডায়াফ্রামের উপরে থাকবে না? কিন্তু স্টমাক কি নরমালি এমন থাকে? থাকে না। সো কিভাবে স্টমাকটা ডায়াফ্রামের নিচে যায়, সেটা কি স্টমাকের কোনো কেরামতি নাকি অন্য কারো কোনো কেরামতি? সেটা হচ্ছে ইসোফেগাসের মানে কেরামতি। কি 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 কিভাবে? ইসোফেগাসটা দেখো ফার্স্টে এতটুকু ছিল, সে গ্র্যাজুয়ালি লেংদেন করে করে অনেক লম্বা হয়ে যায়, যে তার লোয়ার এন্ডটা একদম সেপ্টাম ট্রান্সভার্সাম লেভেলও ছাড়াই একটু নিচে চলে যায়। তাহলে কিন্তু এখন স্টমাকটা পুরোপুরি সেপ্টাম ট্রান্সভার্সামের নিচে চলে গেল, অর্থাৎ ইট উইল নাও ডেভেলপ বিলো দ্য, তাহলে স্টমাক উইল নাও রিমেন বিলো দ্য ডায়াফ্রাম। তাহলে ইম্পর্টেন্ট কথাটা কি, ইসোফেগাস কোথা থেকে ডেভেলপ করে? এটা ডেভেলপ করে ফ্রম দ্য এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট, মানে এটা লাইনিং এপিথেলিয়াম ডেভেলপ করে ফ্রম এন্ডোডার্ম অফ দ্য ফোরগাট। আর মাসেল ভেসেল বা মানে কানেকটিভ টিস্যু ডেভেলপ করে স্প্ল্যাঙ্কনোপুরিক লেয়ার অফ ল্যাটারাল পেট মেসিনাম থেকে। এন্ড আফটার ডেভেলপস ইট elongates so much that it goes even below the septum transversum। তাহলে কি বললাম, ফোরগাট থেকে আসে এবং গ্র্যাজুয়ালি elongate করে যেন এটা লোয়ার এন্ডটা বিলো সেপ্টাম ট্রান্সভার্সাম চলে যায়। যদি এটা ইলংগেট না করে তখন কি হয়, তখন স্টমাক কিছু অংশ বা পুরাটাই ডায়াফ্রামের উপরে চলে আসে। এটাকে আমরা কি বলি? ডায়াফ্রামেটিক হার্নিয়া। ডায়াফ্রামেটিক হার্নিয়া। আর এটাতে ক্ষতিটা কি, স্টমাকটা লাং যেখানে থাকার কথা সেই জায়গাটা অকুপাই করে থাকে, লেফট লাং যে জায়গায় থাকার কথা সেটা অকুপাই করে থাকে দেখে লাংটা ঠিকমতো এক্সপ্যান্ড করতে পারে না। তো এই বাচ্চাগুলার একটু সমস্যা হয়, তারা সাধারণ মানুষের মতো শ্বাস নিতে পারে না। ওদের অবশ্যই অপারেশন করে সামহাও স্টমাকটা ডায়াফ্রামের নিচে রেখে ডায়াফ্রামটা শক্ত করে সেলাই করে দিয়ে আসতে হয়, যেন আবার উঠতে না পারে উপরে। তাহলে ইসোফেগাসের ডেভেলপমেন্ট এতটুকুই। বুঝতে পেরেছো সবাই ইসোফেগাসের ডেভেলপমেন্টটুকু? কি বলতে হবে বা এখানে কি জানতে হবে? কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, ইসোফেগাসটা ডেভেলপ করার পরে তারপরে তো এটা ইলংগেট হয়ে সেপ্টাম ট্রান্সভার্সাম পর্যন্ত চলে আসে, তাই না? আসলে ওরকম না, এগুলো সব সাইমultaneously হয়। এটা ডেভেলপ করতে করতে একই সাথে আবার এটা এলংগেটও হয়, বুঝছো? এমন না যে পুরো ডেভেলপ করে তারপর এলংগেট করছে। আসলে আমি আমার বোঝানোর সুবিধার্থে আলাদা করে বলছি, কিন্তু এগুলো মোটামুটি সাইমultaneously ঘটে সব, ঠিক আছে? আর কারো জি কোনো ভাইয়া। কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে ইসোফেগাসের ডেভেলপমেন্টটা হলো। এখন আমরা স্টমাকের ডেভেলপমেন্ট একটু পড়বো।
স্টমাকের ডেভেলপমেন্টটা পড়ার আগে একটু বলে নিতে চাই যে অবশ্যই স্টমাক ডেভেলপস ফ্রম হুইচ পার্ট? ফোরগাট। ফোরগাট এবং ফোরগাটে একটা ফিউজিফর্ম ডাইলেটেশন, ফিউজিফর্ম ডাইলেটেশন, ডাইলেটেশন। ফিউজিফর্ম মানে হচ্ছে স্পিন্ডল শেপড, অনেকটা স্পিন্ডল শেপড একটা মানে স্ট্রাকচারের যদি মাঝখানটা একটু ফুলা ফুলা হয়, দুই এন্ড একটু চিকন চিকন থাকে, এটাকে বলা হয় ফিউজিফর্ম ডাইলেটেশন। তাহলে স্টমাক ডেভেলপস ফ্রম এ ফিউজিফর্ম ডাইলেটেশন ইন দ্য ফোরগাট। এবং সেই ফিউজিফর্ম ডাইলেটেশনটা কেমন হয় একটু দেখো। আমরা যদি একটা ক্রস সেকশন করি আমাদের এমব্রায়োকে, এই ফিউজিফর্ম ডাইলেটেশনটার একটা অ্যান্টেরিয়র বর্ডার থাকে, একটা পোস্টেরিয়র বর্ডার থাকে এবং দুইটা ল্যাটারাল সারফেস থাকে, একটা রাইট ল্যাটারাল সারফেস একটা এবং একটা লেফট ল্যাটারাল সারফেস। তাহলে স্টমাকটা ফোরগাটের যেই পার্ট থেকে ডেভেলপ করছে, ধরে নিলাম যে এটাকে আমরা বলবো ডেভেলপিং স্টমাক। ডেভেলপিং স্টমাকটার স্ট্রাকচারটা কেমন হয়? এটা একটু চ্যাপ্টা হয় এবং মনে হয় যেন যে কেউ দুই পাশ থেকে এটাকে চাপ দিয়ে চ্যাপ্টা করছে। এজন্য এটা সামনে এবং পিছনে একটা বর্ডার থাকে, অ্যান্টেরিয়র বর্ডার এবং পোস্টেরিয়র বর্ডার, এবং দুই পাশে দুইটা সারফেস থাকে, রাইট ল্যাটারাল সারফেস এবং লেফট ল্যাটারাল সারফেস। এই ডেভেলপিং স্টমাকটা কিভাবে প্লেস থাকে আমাদের বডিতে, সবাই বুঝতে পারছো কি অবস্থায়? তোমরা সবাই তোমাদের খাতাটাকে যদি মানে ধরো নাও, দাঁড়াও আমি একটু একটু দেখো তোমরা সবাই আমার আমি ক্যামেরাটা অন করেছি, তোমরা সবাই একটু খেয়াল করো। আমার হাতে একটা প্যাড আছে, প্যাড দেখতে পাচ্ছ আশা করি সবাই। তো এই প্যাডের আমি যদি প্যাডটাকে ঠিক এভাবে ধরি, দুই পাশে দুই হাত দিয়ে মানে এভাবে ধরি, স্টমাকটা ঠিক এরকম থাকে, চ্যাপ্টা, দুই পাশে চ্যাপ্টা। সামনে একটা অ্যান্টেরিয়র বর্ডার থাকে, পিছনে একটা পোস্টেরিয়র বর্ডার থাকে, আর দুই পাশে দুইটা সারফেস থাকে, একটা রাইট ল্যাটারাল সারফেস, একটা হচ্ছে লেফট ল্যাটারাল সারফেস। সবাই ক্লিয়ার? স্টমাকটা ডেভেলপিং স্টমাকটা প্রথম ভাবে মানে এট দ্য ফার্স্ট স্টেজ কিভাবে ওরিয়েন্টেড থাকে বা প্লেস থাকে, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এবং এই অবস্থায় ডেভেলপিং স্টমাকের দুই পাশ দিয়ে দুইটা ভেগাস নার্ভ ডিসেন্ড করে, রাইট সাইড দিয়ে রাইট ভেগাস নার্ভ আর লেফট সাইড দিয়ে লেফট ভেগাস নার্ভ। আচ্ছা, এখন এই ছবিটা একটু খেয়াল করো, খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি, মনে করো যেটা চ্যাপ্টা, আমি যেভাবে প্যাড দেখালাম। তো এটা হচ্ছে সামনের দিকের অ্যান্টেরিয়র বর্ডার, আবার পিছন দিকে আছে একটা পোস্টেরিয়র বর্ডার, মানে এদিকে রাইট ল্যাটারাল সারফেস আর এদিকে লেফট ল্যাটারাল সারফেস। আর এটা দুই পাশ দিয়ে দুইটা ভেগাস নার্ভ এভাবে ডিসেন্ড করছে, একটা হচ্ছে রাইট ভেগাস নার্ভ, একটা হচ্ছে লেফট ভেগাস নার্ভ। রাইট সাইডে রাইট ভেগাস, লেফট সাইডে লেফট ভেগাস। এরপর দেখো কি হয়, এই যে আমি যে স্টমাকটা যে ইনিশিয়াল যেই স্ট্রাকচারটা বা ইনিশিয়াল যে পজিশনটার কথা বললাম, সেই পজিশন থেকে স্টমাকটা একটু রোটেশন হয়ে যায়, একটু ঘোরার চেষ্টা করে। দেখো কিভাবে সে রোটেট করে। এই হচ্ছে স্টমাকটা, স্টমাকের তুমি যদি এরকম এই বরাবর একটা অ্যাক্সিস কল্পনা করো, এরকম লম্বা লম্বা একটা অ্যাক্সিস কল্পনা করো, এটাকে বলা হবে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। এই লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বরাবর স্টমাকটা একটু রোটেট করে। কোন দিকে রোটেট করে? সে রোটেট করে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ সে রোটেট করে। দেখো এটা দেখো, ঠিক এই বরাবর একটা অ্যাক্সিস, এই বরাবর সে হচ্ছে ক্লকওয়াইজ রোটেট করে। এবং ক্লকওয়াইজ রোটেট করে কি হয় দেখো, এই দিকটা একটু এই দিকে চলে আসতে চায় এবং এই দিকটা একটু এই দিকে চলে আসতে চায়। চলে আসার পর কি হয় দেখো। আচ্ছা, এখন কতটুকু রোটেট করে? পুরোপুরি 90 ডিগ্রি রোটেট করে, পুরোপুরি। তাহলে এরকম থেকে সে পুরোপুরি এরকম হয়ে যায়। ধরো এটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র সাইড, তাহলে অ্যান্টেরিয়র সাইডটা এভাবে চলে আসলো। আরে কি হলো এটা? হ্যাঁ, অ্যান্টেরিয়র বর্ডারটা এরকম মানে এখন এমনে রোটেট হয়ে এদিকে চলে আসলো। কোন দিকে চলে আসলো? রাইটে চলে আসলো। আর যে পোস্টেরিয়র বর্ডারটা ছিল, পোস্টেরিয়র বর্ডারটা কোন দিকে চলে আসলো? লেফটে চলে আসলো। আর দুইটা যে ল্যাটারাল সারফেস ছিল, এটা কি ছিল? এটা ছিল রাইট ল্যাটারাল সারফেস। এটা এখন কোন দিকে চলে গেল? পিছনে চলে গেল, সেটা নাম হয়ে গেল পোস্টেরিয়র সারফেস। আর এই যে সারফেসটা লেফট ল্যাটারাল সারফেস, এটা এখন সামনে চলে আসলো, এটার নাম হচ্ছে লেফট সরি এটার নাম এখন হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস।
তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি আমার প্যাডটাকে যদি 90 ডিগ্রিতে ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে দেখো আগের যেই অ্যান্টেরিয়র বর্ডারটা ছিল সেটা এখন লেফট, সরি এটা রাইট হবে, সেটা এখন রাইটে চলে আসবে। আমার আগের যে পোস্টেরিয়র বর্ডারটা ছিল সেটা এখন হচ্ছে লেফটে চলে আসবে। হ্যাঁ, আমার যেই লেফট ল্যাটারাল সারফেসটা ছিল সেটা এখন অ্যান্টেরিয়র সারফেস হয়ে যাবে, আর আমার যে রাইট ল্যাটারাল সারফেস ছিল সেটা এখন পোস্টেরিয়র সারফেস হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই মানে এটা হচ্ছে স্টমাকের প্রথম রোটেশন। তাহলে প্রথম রোটেশনটা কেমন হয়? এটা অ্যালং এ লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস, স্টমাকের একদম ক্রেনিয়াল এন্ড থেকে কডাল এন্ড পর্যন্ত একটা লম্বালম্বি যদি আমি অ্যাক্সিস কল্পনা করি, এই অ্যাক্সিস বরাবর হচ্ছে সে 90 ডিগ্রি ঘুরবে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ। এর এর রেজাল্ট কি? দ্য anterior border becomes the right border, the posterior border becomes the left border, the right lateral surface becomes the posterior surface এবং the left lateral surface becomes the anterior surface। এবং মজার কথা কি, আগে যেটা আমার রাইট ভেনাস নার্ভ ছিল সেটা যেহেতু এখন পোস্টেরিয়র চলে গেল, এই জন্য এটাকে এখন বলা হবে পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক। আর আগের লেফট ভেনাস নার্ভটা যেহেতু এখন অ্যান্টেরিয়রলি চলে আসলো, এই জন্য এটাকে এখন বলা হবে অ্যান্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক। তাহলে দেখো ফর্মার অ্যান্টেরিয়র বর্ডারটা কি হচ্ছে, এখন রাইট সাইডে চলে যাচ্ছে, আর ফর্মার পোস্টেরিয়র বর্ডারটা এখন কই চলে যাচ্ছে? লেফট সাইডে চলে যাচ্ছে। এবং ফর্মার লেফট ভেগাসটা এখন হয়ে যাচ্ছে অ্যান্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক, ফর্মার রাইট ভেগাসটা হয়ে যাচ্ছে এখন পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক। তাইলে এটা ছিল ফার্স্ট রোটেশন অফ দ্য স্টমাক। এটা কি সবাই বুঝতে পেরেছো? কারো কোনো ভিজুয়ালাইজেশনে প্রবলেম হচ্ছে? আমি ল্যাংম্যানের ছবি দেখাবো মানে এক দুই স্লাইড পরে, ওখানে একটু ভালো বুঝতে পারবা। বাট এই পর্যন্ত কি তোমরা তোমাদের চোখের পাতায় কল্পনা করতে পেরেছো জিনিসটা কিভাবে ঘুরছে? কারো যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে বইলো। এই পর্যন্ত কারো কোনো বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা স্টমাকটা তাহলে এমন তো আসলো, তাই না? এমন আসলো। তো এখন কি হয়, এই যে তোমার রাইট সাইডের যে বর্ডারটা আর লেফট সাইডের যে বর্ডারটা, এই দুইটাই কিন্তু এলংগেট হয়, বাট দুইটার এলংগেশন ইউনিফর্মলি হয় না। লেফট সাইডের বর্ডারটা এলংগেটস মোর দেন দ্য রাইট সাইডেড বর্ডার। এই জন্য লেফট সাইডেড বর্ডারটার লেংথ একটু বেশি হয়ে যায় রাইট সাইডেড বর্ডার থেকে। এই জন্য মানে রাইট সাইডের বর্ডারটা একটু ছোট থাকে, আর লেফট সাইডের বর্ডারটা লম্বা হয়ে এভাবে দাঁড়া। একটু আবার দেখাই, এ হচ্ছে রাইট সাইডের বর্ডারটা ছোট থাকে, আর লেফট সাইডের বর্ডারটা এরকম লম্বা হয়ে যায়, এরকম অনেক বড় হয়ে যায়। দেখো এরকম। তো যেহেতু, আরে ধুর, এখানে আমি লিখতে ভুল করছি, কেমনটা লাগে। লেফট সাইডেড বর্ডার গ্রোস ফাস্টার দেন the আচ্ছা left sided border grows faster than the right sided border। তো এটাকেই তখন বলা হয় গ্রেটার কার্ভেচার, যেহেতু এটা অনেক বড় একটা এরিয়া, সারফেস এরিয়াটা যেহেতু এটা অনেক বড়। আর এই সারফেসটা মানে এই বর্ডারটা সারফেস এরিয়াটা বেশি বড় না, একটু ছোট, এই জন্য এটাকে বলা হয় লেসার কার্ভেচার। তাহলে গ্রেটার কার্ভেচার লেসার কার্ভেচার বুঝলা সবাই কেন বলা হয় এভাবে? আচ্ছা, এখন দেখো আমরা 90 ডিগ্রিটাতেই এখনো আছি। দেখো এই হচ্ছে ফিউজিফর্ম দাঁড়া আমি কালারের ইংটা চেঞ্জ করি। আচ্ছা, এই হচ্ছে দ্যাট ফিউজিফর্ম ডাইলেটেশন। এটা হচ্ছে সেটার ক্রেনিয়াল এন্ড এবং এটা হচ্ছে সেটার কর্ডাল এন্ড। ক্রেনিয়াল এন্ড কর্ডাল এন্ডে একটা লম্বা দাগ টানা হয়েছে এবং এই দাগের চারপাশে 90 ডিগ্রি ক্লকওয়াইজ স্টমাকটা ঘুরবে। ঘুরে তোমার এই যেটা অ্যান্টেরিয়র বর্ডার ছিল এটা রাইটে চলে গেল, যেটা পোস্টেরিয়র বর্ডার ছিল এটা লেফটে চলে আসলো, এবং রাইট বর্ডার থেকে লেফট বর্ডারটা একটু বেশি এলংগেট করলো, এটা হয়ে গেল গ্রেটার কার্ভেচার এবং এটা হয়ে গেল লেসার কার্ভেচার। ঠিক আছে, এটা ছিল দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দ্য ফার্স্ট রোটেশন অফ দ্য স্টমাক। এখন তাহলে স্টমাকটা এখন এই অবস্থায় আছে। এখন স্টমাকটা একটা অবলিক অ্যান্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর আবার রোটেট করবে, মানে স্টমাকের ঠিক মধ্য দিয়ে। দাঁড়াও আমি আরেকবার দেখাচ্ছি, একটু দেখো, ক্যামেরাটা অন করছি, তোমরা সবাই একটু খেয়াল করো। এই ছিল আমার স্টমাকটা।
স্টমাকটা 90 ডিগ্রি ক্লকওয়াইজ এভাবে রোটেট করলো। দেখো পোস্টেরিয়রটা এখন চলে আসলো এই পাশে, অর্থাৎ এই পাশটা হচ্ছে তোমার লেফট আর এই পাশটা হচ্ছে তোমার রাইট। তো এভাবে হলো। তো এই রোটেশনটা ছিল একটা লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বরাবর, লম্বালম্বি অ্যাক্সিস বরাবর সে রোটেট করেছে। কলম জাতীয় কিছু আছে, হ্যাঁ। এখন তাহলে সে স্টমাকটা এখন এরকম। এখন একটা এই যে দেখো কলমটা আমি যদি এভাবে মাঝখানে ধরি, এরকম একটা অ্যান্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর স্টমাকটা আরেকবার ঘুরবে। এই অ্যাক্সিস বরাবর যে রোটেশনটা, এটাই হচ্ছে অ্যান্টেরো পোস্টেরিয়র রোটেশন। আর শুরুর যে রোটেশনটা ছিল সেটা ছিল লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বরাবর রোটেশন। তাহলে এখনকার রোটেশনটা কেমন হবে? একটা অ্যান্টেরো পোস্টেরিয়র অবলিক অ্যাক্সিস বরাবর রোটেশন। ঠিক আছে, এখন আমরা আবার স্লাইডে ফেরত যাই। আচ্ছা দেখো এখন রোটেশনটা কেমন হবে। এই রোটেশনটাও ক্লকওয়াইজ হবে। কিভাবে দেখো কিরকম হবে? আপার যে এন্ডটা এটা একটু নিচে আসবে এবং লেফটে চলে যাবে, ডাউনওয়ার্ডস এন্ড লেফট। স্টমাকের আপার এন্ডটাকে আমরা কি বলি? কার্ডিয়াক এন্ড। তাহলে কার্ডিয়াক এন্ড অ্যান্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর মানে পুরো স্টমাকটা রোটেট করলে কোন দিকে যাচ্ছে? ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য লেফট। আর নিচের এন্ডটাকে আমরা বলি পাইলোরিক এন্ড। এই নতুন রোটেশনটা শেষ হলে পাইলোরিক এন্ডটা কোন দিকে যাবে? একটু এদিকে যাবে, অর্থাৎ একটু আপওয়ার্ডস যাবে এবং একটু রাইটে যাবে। এবং এই অ্যাক্সিসটা কিন্তু পুরোপুরি মানে লাইক মানে 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 প্যারালাল অ্যাক্সিস না, এটা একটু অবলিক অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে দেখো কি হচ্ছে, কার্ডিয়াক এন্ড অথবা আপার এন্ড কামস লেফটওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ডস। মানে দেখো আমি আবার আঁকছি, এরকম তো ছিল, এখান থেকে একটু হেলে পড়বে। ঠিক এটা মানে এটা তো এমন ছিল এই দুইটা এন্ড, এটা একটু এখন এমন হয়ে যাবে, একটু এমন হয়ে যাবে। এমন হয়ে গেলে তাহলে এটা যদি হয় তোমার এ বি আর এটা হয় এ প্রাইম বি প্রাইম, তাহলে দেখো এ এর তুলনায় এ প্রাইম হচ্ছে একটু ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য লেফট আসলো, আর বি এর তুলনায় বি প্রাইম একটু আপওয়ার্ডস এন্ড টু দ্য রাইট আসলো। তাহলে কার্ডিয়াক এন্ড কামস লেফট এন্ড ডাউনওয়ার্ডস, আর পাইলোরিক এন্ড অথবা লোয়ার এন্ড ইট কামস টু দ্য রাইট এন্ড আপওয়ার্ডস। আর যেহেতু একটু অবলিকলি হবে রোটেশনটা, সেহেতু আরেকটা আরেকটা চেঞ্জ থাকবে, যে আগে যেটা আমাদের অ্যান্টেরিয়র সারফেস ছিল সেটা এখন হয়ে যাবে অ্যান্টেরো সুপিরিয়র সারফেস, আর যেটা পোস্টেরিয়র সারফেস ছিল সেটা হয়ে যাবে পোস্টেরো ইনফেরিয়র সারফেস। তাহলে এই রোটেশনটা কেমন? অ্যালং দ্য অ্যান্টেরো পোস্টেরিয়র অ্যাক্সিস, এবং এটা ক্লকওয়াইজ, এবং এটা হচ্ছে এটার এন্ড রেজাল্ট। তাহলে কি হচ্ছে দেখো, এখানে দুইটা এন্ডই মোটামুটি এক প্লেনে ছিল, তখন এই এটা একটু ইয়ে হয়ে গেল, এই এন্ডটা একটু লেফটে চলে গেল এবং এই এন্ডটা একটু রাইটে চলে আসলো। এবং তাহলে এখন আমরা তাহলে শেষ কথা তাহলে আসি, সামারাইজেশন আসি। ফার্স্টে এমন ছিল, anterior border posterior border লেফট ল্যাটারাল সারফেস রাইট ল্যাটারাল সারফেস, ঘুরে গেল এভাবে। এটা হয়ে গেল anterior borderটা হয়ে গেল লেফটে, সরি anterior borderটা রাইটে চলে গেল আর posterior border লেফটে চলে গেল। এই হলো anterior সারফেস, এই হলো posterior সারফেস। তারপর একটু অবলিক মানে ধরো শুরুতে একদম এমন ছিল, একটু অবলিক রোটেশনের ফলে তোমার একটু এমন হয়ে গেল যে অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেসটা হচ্ছে এরকম হয়ে গেল, মানে অ্যান্টেরিয়র সারফেসটা একটু সুপিরিয়রলি ফেসড হয়ে গেল, আর নিচের যে পোস্টেরিয়র সারফেসটা পিছন দিকে ওটা একটু ইনফেরিয়রলি ফেসড হয়ে গেল। এটা আসলে আমি আরেকবার ক্যামেরা অন করে আমার খাতার সাহায্যে একটু দেখাচ্ছি, একটু খেয়াল করো সবাই। তাহলে আবার বলি, এই ছিল ইনিশিয়াল অবস্থা, 90 ডিগ্রি রোটেট করলো, তারপরে হচ্ছে একটু অবলিকলি হয়ে গেল, একটু অবলিকিটি দেখা গেল, একটু দেখো মানে তোমার এমন তো ছিল, এমন থেকে একটু এমন হয়ে গেল, একটু অবলিকলি রোটেট করলো। অবলিকলি রোটেট করাতে কি হলো একটু দেখো, তোমার এই পাশটা একটু লেফটে চলে গেল, একটু নিচে চলে গেল, এবং এই পাশটা একটু রাইটে আসলো, একটু একটু উপরে আসলো, এবং এই যে অ্যান্টেরিয়র সারফেসটা এটা এখন একটু সুপিরিয়রলি ফেসড হয়ে গেল উপর দিকে, আর পিছনে যে পোস্টেরিয়র সারফেসটা এটা এখন একটু ইনফেরিয়রলি ফেসড হয়ে গেল, এন্ড দ্যাট গিভস রাইজ টু দ্য
anterior superior surface and the posterior inferior surface of the stomach. আবার আগে আমরা দেখলাম যে কিভাবে গ্রেটার কার্ভেচার আর লেসার কার্ভেচার তৈরি হয়। তাহলে তোমরা যারা স্টমাকের অ্যানাটমি জানতা না তারাও এখন জেনে গেলা যে স্টমাকে দুইটা সারফেস আছে এবং দুইটা কার্ভেচার আছে। দুইটা সারফেস কি, অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস এবং পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস। তোমরা এটাও জানলা যে একটা গ্রেটার কার্ভেচার আছে, একটা লেসার কার্ভেচার আছে। তোমরা এটাও জানলা যে দুইটা এন্ড আছে, একটা কার্ডিয়াক এন্ড যেটা ইসোফেগাসের সাথে কানেক্টেড, আর একটা আছে হচ্ছে তোমার এন্ড মানে পাইলোরিক এন্ড। ঠিক আছে, তো এখন এই পর্যন্ত স্টমাকের ডেভেলপমেন্টটা তাহলে কিভাবে তুমি সামারাইজ করতে পারো? তোমরা বলবা কি, ইট ডেভেলপস ফ্রম আ ফিউজিফর্ম ডাইলেটেশন ইন দা ফোরগাট। এট ফার্স্ট তোমরা মানে এট ফার্স্ট দেয়ার ইজ anterior border, posterior border and two lateral surfaces. First rotation 90 degree clockwise along longitudinal axis. Then তুমি একটা ছবি আঁকলা যে former anterior border is now right border, former posterior border is now left border, former left surface is now anterior surface, former right surface is now posterior surface. তারপর কি লিখবা যে the right border elongates slowly then the left border, so left sided border becomes the greater curvature and right sided border becomes the lesser curvature. তাহলে এই গেল হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে কি বলবা, then rotation occurs clockwise again along an oblique antero-posterior axis so that কি ফার্স্টে দুটো এন্ড নিয়ে বলবা যে cardiac end comes left and downwards, pyloric end comes right and upwards, and the anterior surface faces antero-superiorly and the posterior surface faces posterior inferiorly. তারপর লাস্টে কি বলে দিবা, lining epithelium and gland comes from endoderm of the foregut, muscle, vessel, glands and connective tissue they come from splenopluric layer of the lateral plate mesoderm. এবং স্টমাকের ডেভেলপমেন্ট অনেক আসে, তো এজন্য আমি এটা ভালো করে বললাম। কারো কোনো কোয়েরি আছে আপ টু দিস পয়েন্ট? শুনতে পাচ্ছ সবাই? লেফট সাইডেড বর্ডার কেন হচ্ছে রাইট সাইডেড বর্ডারের চেয়ে ফার্স্টার গ্রো করে? এটা কি আমি জানি? এটা আমি কেমনে জানবো বলো? এটা তো আল্লাহকে জিজ্ঞেস করতে হবে। আসলে আমি শিওর না এটা কেন হয়, বুঝছো? হয়তো এমন হতে পারে যে রাইট সাইডে লিভার থাকে, লিভারের জন্য সে খুব একটা বড় হওয়ার জায়গা পায় না। ঠিক আছে, আসলে কেনর উত্তর আমরা এই লেভেলে আসলে আমি জানি না, বিজ্ঞানীরা হয়তো জানে, বাট আমাদের এটাই জানতে হবে যে গ্রেটার কার্ভেচারটা ইজ গ্রেটার দেন দ্য লেসার কার্ভেচার, এতটুকুই, এটাই সিগনিফিকেন্স। কেন করে সেটা আসলে আমার ঠিক জানা নেই আপু। কোশ্চেন ভাইয়া, যে ফার্স্টে অ্যান্টেরিয়র ভ্যাগাল ট্রাঙ্কের কথা বললেন না ভাইয়া, যখন জি হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস হয়ে যাবে, ওইটা তো মানে লেফট ভ্যাগাস দিয়ে সাপ্লাই পাবে না এখন। জি আপনি জি জি অ্যান্টেরিয়র ভ্যাগাল ট্রাঙ্ক কথাটা কোন অ্যাঙ্গেলে যেন বলছিলেন, বুঝতে পারি। আচ্ছা, মানে আমি যেটা বললাম যে লেফট ভেগাস নার্ভটা তোমার দেখো এই পাশ দিয়ে হচ্ছে লেফট ভেগাস নার্ভটা যায় এই পাশ দিয়ে, আর এই পাশ দিয়ে যায় হচ্ছে রাইট ভেগাস নার্ভটা, সরি এই পাশ দিয়ে যায় রাইট ভেগাস আর এই পাশ দিয়ে লেফট ভেগাস। রোটেশনের পর এটা সামনে, যে এই জিনিসটা তো এখন সামনে চলে আসলো আর ওইটা চলে গেলো পিছনে, তো সরি, তো লেফট ভেগাস নার্ভটা এখন হয়ে গেল অ্যান্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক, আর রাইট ভেগাস নার্ভটার নাম হয়ে গেল এখন সরি পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক। তোমরা এটাকে এভাবেও বলতে পারো যে অ্যান্টেরো সুপিরিয়র সারফেস অফ দ্য স্টমাক ইজ সাপ্লাইড বাই দ্য লেফট ভেগাস নার্ভ, এবং লেফট ভেগাস নার্ভের কোন ব্রাঞ্চটা, অ্যান্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক, আর পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস অফ দ্য স্টমাক ইজ সাপ্লাইড বাই দ্য রাইট ভেগাস নার্ভ ভায়া হুইচ ব্রাঞ্চ, ভায়া দ্য পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক। এখন বুঝছো? হ্যাঁ, তার মানে ওইটা একটা ব্রাঞ্চ ওইটা ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র তুমি ভ্যাগাল। হ্যাঁ মানে তুমি ব্রাঞ্চও বলতে পারো। মানে আসলে জিনিসটা কি, ভেগাস নার্ভটা একদম ফিজিক্যালি ওই সাইড দিয়ে ডিসেন্ড করে ইন্টিগ্রেট হয় স্টমাকের সাথে। তো ভেগাস নার্ভের বিরাট বড় একটা অংশ যেহেতু স্টমাকে থাকে, তো এটাকে তুমি ব্রাঞ্চ না বলে তোমাকে এটাকে ট্রাঙ্ক বলতে হবে। বাট তুমি জাস্ট এভাবে বললেই হয় যে ইট ইজ ডিরাইভড ফ্রম, অথবা ইট ইজ আ ব্রাঞ্চ অফ, ঠিক আছে, সমস্যা নেই। মানে ভাইয়া, হ্যাঁ জি আপু বলো। রাইট ভেগাস নার্ভ কি অ্যান্টেরিয়রলি থাকে নাকি লেফট ভেগাস নার্ভ অ্যান্টেরিয়রলি থাকে? আচ্ছা তুমি আমাকে বলো,
লেফট সারফেস হচ্ছে এটা, এটা অ্যান্টেরিয়রলি চলে আসে না? জি ভাইয়া। তাহলে লেফট সাইডে যে লেফট ভেগাস নার্ভ থাকে ওইটাও অ্যান্টেরিয়র ভেগাল ট্রাঙ্কেরই জন্ম দেয়, ঠিক আছে? আর রাইট সাইডে যেই রাইট সাইডে যে রাইট ভেগাস নার্ভ থাকে, রাইট সাইডের সাথে সেও পোস্টেরিয়রলি চলে যায়, সো দ্যাট গিভস রাইজ টু পোস্টেরিয়র ভেগাল ট্রাঙ্ক। তাহলে সামনে থাকে লেফট, পিছনে থাকে রাইট। ওকে ওকে ভাইয়া। ওকে, হ্যাঁ ঠিক আছে। তোমরা তোমাদের নিজেদের বই খাতা চ্যাপ্টার যা আছে সবকিছুকে তোমরা ওইভাবে 90 ডিগ্রিতে রোটেট করার চেষ্টা করো, এমন ভাবে যেন ডান দিকটা পিছন দিকে চলে আসে আর বাম দিকে সারফেসটা সামনের দিকে চলে আসে, তাহলেই হবে, ঠিক আছে? মানে জিনিসটা একটা এরকম যে একটা ইউনিভার্সিটি খাতাকে ধরে এমন ভাবে ঘোরাবা যেন হচ্ছে তোমার মানে খাতার খোলা অংশটা হচ্ছে সামনের দিকে ফেস করে, খাতার বাঁধাই করা অংশটা পিছন দিকে ফেস করে। তারপর তোমরা যখন রোটেশন কমপ্লিট করবা তখন দেখবা কি ইউনিভার্সিটিটা তোমার দিকে তাকিয়ে আছে আর খাতার পিছন অংশটা সামনের দিকে চলে গেছে। ইউনিভার্সিটিটা তো আগে রাইট সাইডে ছিল, সো সে এখন পোস্টেরিয়রলি চলে আসছে, আর খাতার পিছন দিকটা আগে লেফট সাইডে ছিল, সে এখন সামনের দিকে চলে আসছে। বুঝতে পারছো? সবাই কি পারবা, মানে সবাই পারছো জিনিসটা ভিজুয়ালাইজ করতে? আশা করি পারছো। ভাইয়া ফার্স্ট জি ভাইয়া। রোটেশনে যেমন হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ছিল, হ্যাঁ, সেকেন্ড রোটেশনে কি এরকম কিছু আছে? সেকেন্ড রোটেশনটা ফুললি 90 ডিগ্রি হয় না, এটা সামওয়্যার বিটুইন 45 বা 55 এরকম হয়, এটার এক্সাক্ট এটা বলা নেই, ঠিক আছে? এটা এক একজনের এক এক রকম, ঠিক আছে? কারো কারো ক্ষেত্রে স্টমাকটা একটু লম্বালম্বি থাকে বেশি, কারো কারো ক্ষেত্রে স্টমাকটা অনেক বেশি অবলিকলি থাকে, বুঝছো? এটা এটা ভ্যারি করে। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো না ভাইয়া, কন্টিনিউ করতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডুওডেনাম পড়বো। ডুওডেনাম কিচ্ছু না, খুবই সহজ। তোমরা জাস্ট একটা জিনিস খেয়াল রাখো যে ডিওডেনামটা তো সি শেপ, তাই না? নর্মাল বডিতে ডিওডেনামটা কোন দিকে সি শেপ থাকে? লেফট সাইডে সি শেপ থাকে, তাই না? তো স্টমাকটা যে রোটেট করছে, স্টমাকের রোটেটের সাথে ডিওডেনামটাও রোটেট করে, ঠিক আছে, একই ভাবে। তো তোমরা এখন একটু উল্টা ব্যাক ট্র্যাক করে চিন্তা করো। স্টমাককে আমরা যেটাকে হচ্ছে তোমার মানে আচ্ছা যাই হোক, সমস্যা নেই, শুনো। তোমরা জাস্ট এভাবে মনে রাখো যে হচ্ছে, আচ্ছা ধুর, আমার আমার রাইট লেফটের অবস্থা যে কি খারাপ, তোমরা কেউ হাইশো না, আমি এগুলো ঠিক করে দিব পরে। এই হচ্ছে রাইট সাইড অফ দ্য বডি, এই হচ্ছে লেফট সাইড অফ দ্য বডি, মানে আমার আশা করি কারো প্রবলেম হবে না এখন আর। তোমরা একটু ব্যাক ট্র্যাক করো, একটু পিছন দিকে চিন্তা করো। স্টমাকের আমরা যে রাইট সাইডের যে বর্ডারটা বলতে চাচ্ছি, যেটা লেসার কার্ভেচার, এটা তো ফার্স্টে অ্যান্টেরিয়রলি ছিল, তাই না? অ্যান্টেরিয়র বর্ডার ছিল। সো ডিউডেনামের যেই সি শেপড যেই কার্ভেচারটা, মানে এটা তো রাইট সাইডে ফেস করে আছে অ্যাডাল্ট বডিতে, তাই না? ইন্ট্রাইউটেরাইন লাইফে বিফোর দ্য রোটেশন অফ দ্য স্টমাক, বিফোর দ্য 90 ডিগ্রি রোটেশন অফ দ্য স্টমাক, ডিউডেনামের এই সি শেপটাও অ্যান্টেরিয়রলি ফেস করেছিল, ঠিক আছে? জাস্ট এতটুকু খেয়াল রাখলে হবে। আর হচ্ছে তোমার ডিউডেনামটা কিন্তু নর্মালি এমনই থাকে, বাট এই জায়গাটাতে প্যানক্রিয়াস যখন গ্রো করা শুরু করে তখন ডিউডেনামটা আস্তে 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 এমন হয়ে যায়, ঠিক আছে? আর এই যে কনভেক্সিটি অফ দ্য ডিউডেনাম, এটা শুরুতে অ্যান্টেরিয়রলি ফেস করা থাকে, স্টমাকের রোটেশনের সাথে সাথে যে ক্লকওয়াইজ রোটেশন করে তখন এটার কনভেক্সিটিটা রাইট সাইডে চলে আসে। আর ডিউডেনামের ডেভেলপমেন্ট অমন করে আসে না, যদি আসে বলবা কি যে সেকেন্ড পার্টে যেই জায়গায় অ্যাম্পুলা অফ ভেটারটা ওপেন করছে তার আগ পর্যন্ত আসছে ফোরগার্ড থেকে, আর তার নিচ থেকে আসছে মিডগার্ড থেকে। এটাই ডিউডেনামের ডেভেলপমেন্ট, আর কিছু বলতেছি না আমি, এতটুকুনি কি সবাই ক্লিয়ার? মানে আপ টু মেজর ডিউডেনাল প্যাপিলা পর্যন্ত, তাই না ভাই? হ্যাঁ, মেজর ডিউডেনাল প্যাপিলা হচ্ছে যে তোমার অ্যাম্পুলা ভেটারটা যে ভিতরে যেখানে তোমার এই হচ্ছে তোমার ডিউডেনামের ইনার ওয়ালটা আমি যদি আঁকি, ফোল্ড থাকবে কিছু মিউকোসাল ফোল্ড, এরকম একটা ওপেনিং থাকবে। দুইটা ওপেনিং পাওয়া যায় আর কি, একটা হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলা, একটা হচ্ছে মাইনর ডিউডেনাল প্যাপিলা। তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য বলছি। মেজর ডিউডেনাল প্যাপিলা কি ওপেন করে? অ্যাম্পুলা অফ ভেটার। অ্যাম্পুলা অফ ভেটারে কে ওপেন করে? কমন বাইল ডাক্ট অথবা বাইল বাইল ডাক্ট ডাক আর
আর মেইন হচ্ছে প্যানক্রিয়াটিক। মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট, মেইন প্যানক্রিয়াটিক, যেটা আরেকটা নাম হচ্ছে ডাক্ট অফ উইরসান। আর মাইনর ডিউডেনাল প্যাপিলাতে ওপেন করে হচ্ছে মাইনর প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটাকে বলা হয় ডাক্ট অফ সান্টোরিনি। যাই হোক, যেই জায়গাতেই হচ্ছে তোমার অ্যাম্পোলা ওপেন করছে ঠিক এর আগ পর্যন্ত পুরোটাই হচ্ছে তোমার ফোরগার্ড থেকে আসে, আর এর নিচ থেকে পুরোটাই আসে তোমার মিডগার্ড থেকে। ওকে, তাহলে এখানে কি লাইনিং এপিথেলিয়াম দিয়ে তারপরে মাসল ভিসেরা কানেকটিভ টিস্যু এভাবে আলাদা করে বলার দরকার নাই? তুমি যে কোনো অ্যাবডোমেনে যে কোনো ভিসেরার সাথে এই লাইনটা অ্যাড করে দিবা, ঠিক আছে? একটা বোনাস এটা তোমার জন্য সহজ, এটা যে এই অমুক অর্গানের লাইনিং এপিথেলিয়াম এবং এপিথেলিয়াল গ্ল্যান্ড আসে এন্ডোডার্ম অফ দা ফোরগার্ড অথবা এন্ডোডার্ম অফ দা মিডগার্ড অথবা এন্ডোডার্ম অফ দা হাইন্ডগার্ড, যেখান থেকে আসে। আর মাসেল ভেসেল গ্ল্যান্ড, সরি মাসেল ভেসেল ভিসেরা নার্ভ, নার্ভ তো না, মাসেল ভেসেল এগুলো আসে কোথা থেকে? ল্যাটারাল পেট মেসোডার্মাস প্ল্যাঙ্কটোপ্লিক্রা, এটা সব ভিসেরার সাথেই থাকবে, ইভেন কি লাংসের ক্ষেত্রেও থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? জি ভাই। সো আমাদের ফোরগার্ড শেষ, ফোরগার্ড শেষ, এখন আমরা মিডগার্ড পড়ব, মিডগার্ড পড়ব। আচ্ছা, আমি কি আগের দিন এভাবেই বলছিলাম যে এভাবে পড়বো, নাকি আমি আগের দিন অন্য কোনো ভাবে বলছিলাম? ঠিক আছে, সমস্যা নাই, যেভাবে বলি আজকে তো, আজকের পড়া তো আজকে। যাই হোক, আর শোনো, রাইট লেফট দেখে কেউ হাইশো না, আমি ঠিক করে দেবো এগুলা, বুঝছো? আমার আসলে মাথা আওলাই গেছিল, মানে অ্যানাটমিক্যাল রাইট লেফটে হ্যাঁ ভাই, শেখা ঠিক আছে এখন। বুঝতে পারলেই হলো তোমরা। এখন আমরা মিডগার্ড পড়বো, খুব সুন্দর করে পড়বো মিডগার্ডটা, খুবই, এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের, তোমরা যদি বই দেখে পড়তে যাও। আসলে মানে ল্যাংম্যানের সমস্যাটা কি, ল্যাংম্যানের জিআইটিটার সমস্যাটা কি, ওরা পেরিটোনিয়াম, মেজেন্টেরি, এই জিনিসগুলা কিভাবে আসে সেটা নিয়ে ওরা অনেক কিছু বলছে। প্রত্যেকটা ভিসেরার সাথে পেরিটোনিয়ামের রিলেশনটা নিয়ে ওরা অনেক মানে এলাবোরেট করছে। তো ওইটা তোমাদের জন্য বোঝাটা খুবই টাফ হয়ে যায় আর কি। এজন্য আমাদের জন্য ওগুলো কিচ্ছু লাগে না, ওগুলো স্কিপ করে আমি পড়াচ্ছি, পরে আমি ছোট্ট করে একটু আইডিয়া দিব যে পেরিটোনিয়ামটা কিভাবে ওরিয়েন্টেড থাকে বা কিভাবে ডেভেলপ করে। আচ্ছা, দিস ইজ দ্য মিডগার্ড, মানে ধরো এখান পর্যন্ত ডিওডেনাম চলে আসছে, আবার এখান থেকে হচ্ছে তোমার লেফট 1/3 অফ ট্রান্সভার্স কোলন আসবে, এর মধ্যে যা সবই হচ্ছে আমাদের মিডগার্ড। দেখো, আমি আগে একটু ডেভেলপিং এমব্রায়োতে একটু দেখাই নেই আরেকবার মিডগার্ডটা, চেহারাটা চিনায় নেই। এই যে এটা দেখো তোমরা, মিডগার্ডের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেটা, সরি হ্যাঁ, মিডগার্ডের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যটা খেয়াল করো, এটা অনেকটা এরকম আর কি, একটু ঢেউ খেলানো এরকম, এবং এটার সবচেয়ে ভেন্ট্রাল পোর্শন থেকে একটা ডাক্ট বের হয়, এটার নাম হচ্ছে ভাইটলাইন ডাক্ট, এটা দিয়ে ইয়কস্যাকের সাথে কানেক্টেড থাকে, এবং সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারিটা একে এভাবে সাপ্লাই করে, অনেকটা যেন একটা গাছের পাতার মতো, অনেকটা গাছের পাতার মতো তাকে সাপ্লাই করতেছে, ঠিক আছে? খেয়াল রাখবা, এটা ছবিটা খুব ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মিডগার্ডে আসি এখন। তো এই যে ভাইটলাইন ডাক্ট, এই ভাইটলাইন ডাক্টটা কোথা থেকে ওপেন করছে? ফ্রম দ্য অ্যান্টেরিয়র মোস্ট অথবা ভেন্ট্রাল মোস্ট পোর্শন অফ দ্য মিডগার্ড, ওপেন করে কিসের সাথে কানেক্ট করছে? প্রিমিটিভ ইয়কস্যাক, সরি প্রিমিটিভ না, মানে ডেফিনিটিভ ইয়কস্যাক অথবা শুধু ইয়কস্যাক বললেও হবে। তো এই ভাইটলাইন ডাক্টটা মিডগার্ডকে দুইটা ডিস্টিংক্ট পোর্শনে ভাগ করেছে। ভাইটলাইন ডাক্টের উপরের যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে সেফালিক লিম্ব, আর ভাইটলাইন ডাক্টের নিচের যে অংশটা, এটার নাম হচ্ছে কর্ডাল লিম্ব। সেফালিক লিম্ব এবং কর্ডাল লিম্ব। আমাকে কি কেউ একজন বলতে পারবা, যারা সেকেন্ড ইয়ারে আছো বা যারা ফার্স্ট ইয়ারে আছো, হোয়াট ইজ দ্য মোস্ট কমন সাইট অফ মেকেলস ডাইভার্টিকুলাম? তোমরা কি 2 সেন্টিমিটার ল পড়েছো কেউ? রুল অফ 2? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া, মোস্ট কমন সাইট অফ মেকেলস ডাইভার্টিকুলামটা কোথায় তাহলে, জানো কেউ? ভাইয়া 2 সেন্টিমিটার অ্যাবভ দ্য ইলিওসিকাল জাংশন। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। 2 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য ইলিওসিকাল জাংশন, ঠিক আছে? দেখো, এই হচ্ছে সিকাম, সিকাম থেকে অ্যাপেন্ডিক্স, এমনে মিউট করে ফেলো। হ্যাঁ, এই হচ্ছে সিকাম, এই ছিল অ্যাপেন্ডিক্স, আর এই ছিল তোমার আইলিয়ামটা। আচ্ছা, আইলিয়াম, এই হচ্ছে তোমার উপর হচ্ছে অ্যাসেন্ডিং কোলন,
আর এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে আইলিয়ামটা, ঠিক আছে? তো কি বললাম যে 2 সেন্টিমিটার প্রক্সিমাল টু দা আইলোসিক্যাল জাংশন, এই হচ্ছে আইলোসিক্যাল জাংশনটা। আর এই যে 2 সেন্টিমিটার প্রক্সিমাল, 2 সেন্টিমিটার প্রক্সিমাল, ধর 2 সেন্টিমিটার প্রক্সিমাল, এই জায়গাটা হচ্ছে তোমার মোস্ট কমন সাইট অফ মেকেলস ডাইভার্টিকুলাম। যারা একটু ভালো করে পড়েছিলা অ্যানাটমি তারা ভালো করে জানো যে এই যে হোয়াইট লাইন দাগটা দেখা যাচ্ছে এটা আমাদের নরমাল মানুষে কিন্তু থাকে না, চলে যায়। যাদের থাকে, যাদের রয়ে যায়, ওই জিনিসটাকে বলা হয় মেকেলস ডাইভার্টিকুলাম। সো মেকেলস ডাইভার্টিকুলামটা দেখো, মেকেলস ডাইভার্টিকুলামটার এই পাশেও আইলিয়াম, এই পাশেও 2 সেন্টিমিটার আইলিয়াম। মেকেলস ডাইভার্টিকুলামের আগে মানে মেকেলস ডাইভার্টিকুলাম ইন্ডিকেটস দ্য সাইট ওয়্যার দ্য হোয়াইট লাইন ডাক্ট ওয়াজ প্রেজেন্ট। এটার আগের যেই পার্টটা এটাকে বলা হয় প্রক্সিমাল আইলিয়াম, আর এটার পরে যে 2 সেন্টিমিটার যে অংশটা থাকে বাকি এটাকে বলা হয় টার্মিনাল অর ডিস্টাল আইলিয়াম। এটা আমি কেন বললাম? এজন্য যে আইলিয়ামের দুইটা অংশ, প্রক্সিমাল আইলিয়াম আর ডিস্টাল আইলিয়াম। আইলিয়ামের যে অংশটা হোয়াইট লাইন ডাক্টের আগেই ডেভেলপ করে এটাকে বলা হয় প্রক্সিমাল আইলিয়াম, আর রিমেইনিং পোর্শন অফ দ্য আইলিয়াম হুইচ ডেভেলপস কর্ডাল অথবা ডিস্টাল টু দ্য হোয়াইট লাইন ডাক্ট এটাকে বলা হয় টার্মিনাল আইলিয়াম। তাহলে প্রক্সিমাল আইলিয়াম, ডিস্টাল আইলিয়াম আমরা বুঝতে পারলাম। তাইলে এখন আমরা এখানে ফিরে আসি। মিডগার্ডকে দুইটা পোর্শনে ভাগ করা হয়েছে, সেফালিক লিম্ব এবং কর্ডাল লিম্ব। কি দিয়ে? হোয়াইট লাইন ডাক্ট দিয়ে। হোয়াইট লাইন ডাক্টের আগে হচ্ছে সেফালিক লিম্ব, হোয়াইট লাইন ডাক্টের পরে হচ্ছে কর্ডাল লিম্ব। তাহলে সেফালিক লিম্ব থেকে কি আসতেছে? শুরু থেকে রেস্ট অফ দ্য ডিওডেনাম আসতেছে, জেজুনাম আসতেছে এবং প্রক্সিমাল আইলিয়াম আসতেছে। আর কর্ডাল লিম্ব থেকে কি আসতেছে? টার্মিনাল আইলিয়াম বা ডিস্টাল আইলিয়াম, সিকাম এন্ড অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন and right 2/3 of the transverse colon. এই স্লাইডে আমি যা বললাম সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? কারো কোনো কোয়েরি আছে? মেইন এটা হচ্ছে যে হোয়াইট লাইন ডাক্টের ওপেনিং দিয়ে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সেফালিক লিম্ব এবং কর্ডাল লিম্ব। আবার আমি বললাম যে আইলিয়ামটা সেফালিক লিম্ব থেকেও আসে, কর্ডাল লিম্ব থেকেও আসে। সো হোয়াইট লাইন ডাক্টটা দুই পাশে আইলিয়াম থাকে। হোয়াইট লাইন ডাক্টের আগের আইলিয়ামটাকে বলা হয় প্রক্সিমাল আইলিয়াম, হোয়াইট লাইন ডাক্টের পরের আইলিয়ামটাকে বলা হয় ডিস্টাল আইলিয়াম। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। এখানে আসলে ক্লিয়ার না থাকার কিছু নাই। তাহলে এখন এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, যেমন সিকাল বাড একটা জিনিস দেখা যাচ্ছে। সিকাল বাড থেকে সিকাম আসে, এটা আসলে বলার কিছু নাই। তো হচ্ছে তোমার সিকাল বাড থেকে সিকাম আসে। আর আমি এখন হচ্ছে দুইটা ইম্পর্টেন্ট টার্ম তোমাদেরকে একটু শিখাচ্ছি, দেখো একটু। একটা টার্ম হচ্ছে ফিজিওলজিক্যাল হার্নিয়েশন, একটা হচ্ছে রিট্রাকশন অফ দ্য হার্নিয়েটেড লুপস। আচ্ছা, তার আগে একটু আমাকে বলো হোয়াট ইজ হার্নিয়া? Lodging of visceral content into some space where it isn't supposed to be. আচ্ছা, ঠিক আছে, তোমার আইডিয়া ঠিক আছে, বাট এটা জিনিসটা হচ্ছে কি অনেকটা এরকম যে সাপোজ তোমার এই হচ্ছে একটা ওয়াল, এই হচ্ছে একটা ওয়াল, ক্যাভিটির একটা ওয়াল, এর ভিতরে কিছু জিনিসপত্র আছে, ঠিক আছে? এখন এই ওয়ালে কোন একটা ছিদ্র আছে, ডিফেক্ট আছে। এই ছিদ্র দিয়ে যদি ভিতরে কন্টেন্টগুলো প্রোট্রুড করে বাইরে বের হয়ে আসে, তখন আমরা এটাকে বলবো হার্নিয়েশন। তাহলে এটার সংজ্ঞাটা হচ্ছে কি? প্রোট্রুশন অফ এনি কন্টেন্ট থ্রু আ ডিফেক্ট ইন দ্য ওয়াল অফ দ্য ক্যাভিটি দ্যাট ইজ সাপোজ টু কন্টেইন ইট। এটা সংজ্ঞাটা তোমাদের কোনো এখন দরকার নাই, এটা সার্জারিতে যখন যাবা তখনকার সংজ্ঞা। জাস্ট একটু বলছি আর কি, যে একটা ক্যাভিটির ভিতরে কোনো কন্টেন্ট যদি ওই ক্যাভিটির ওয়ালের কোনো একটা স্মল হোল দিয়ে বের হয়ে প্রোট্রুড করে আসে, ওইটাকে আমরা বলবো হার্নিয়েশন, ঠিক আছে? এখন হার্নিয়েশন দুই রকম, ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল হার্নিয়া তোমরা অনেকেই পড়েছো, ইঙ্গুইনাল হার্নিয়া, আম্বিলিক্যাল হার্নিয়া, ফিমোরাল হার্নিয়া,
পড়বা আরো সামনে, ফার্স্ট ইয়ারদের জন্য বলছি, সামনে পড়বা, এখন না পড়ে থাকলো। কিন্তু এখন আমরা যে হার্নিয়েশনের কথা বলবো সেটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল হার্নিয়েশন। একটু শোনো, এটা হচ্ছে পুরোপুরি মিডগাটের ডেভেলপমেন্টের সাথে রিলেটেড। যখন ফিটাসের বয়স 6 থেকে 8 সপ্তাহ হয় তখন মিডগাটটা ইজ গেটিং লঙ্গার অ্যান্ড লঙ্গার। আমাদের মিডগাট থেকেই কিন্তু জেজুনাম এবং আইলিয়াম আসে, মানে স্মল ইন্টেস্টাইনের পুরোটাই অলমোস্ট, ডিউডেনাম তো আসে। তো জেজুনাম এবং আইলিয়ামের পুরো টোটাল লেংথ হচ্ছে 6 মিটার, 6 মিটার ইন আ নর্মাল বা অ্যাডাল্ট হিউম্যান বিং, এবং বাচ্চাদের হয়তো এটা 4 মিটার বা 3 মিটার পর্যন্ত রিচ করে। তো এত ছোট বাচ্চাতে এটা এতটা লেংথ, কিন্তু একটা ছোট বাচ্চার অ্যাবডোমেনটাতে কি অবস্থা হয় একটু দেখো। midgut is getting longer and longer, but there is no space for it to grow. কেন? Because the abdominal cavity is yet small in this time, এই সময়টাতে almost whole abdomen is occupied by liver. কেন? কারণ ইন্ট্রাইউটেরিন লাইফে লিভারে হেমাটোপয়েসিস হয়, সো অ্যাবডোমেনের অন্যান্য ভিসেরার তুলনায় লিভারটা ডিসপ্রপোর্শনেটলি অনেক বড় হয়ে যায় এবং জায়গা কমে যায়। তাহলে অ্যাবডোমেনে একদিকে লিভার জায়গা খেয়ে নিচ্ছে, আবার পেলভিস ইজ অকুপাইড বাই ডেভেলপিং কিডনি, পেলভিসে আবার ডেভেলপিং কিডনি থাকে, সো জায়গাই থাকে না। এই জেজুনাম এবং আইলিয়াম এরা যে এলঙ্গেট করবে, এদের জন্য জায়গা থাকে না। তখন কি হয়, তখন অ্যাবডোমিনাল ক্যাভিটির ভিতরে প্রেশারটা অনেক বেড়ে যায়, প্রেশারটা বেড়ে জায়গা থাকে না, তো জায়গার অভাবে সবগুলো জিনিস অনেক চাপের মধ্যে থাকে, চাপের মধ্যে থেকে ওরা শুধু প্রেশার রিলিজের জায়গা খোঁজে। ওরা দেখে কি, এই যে ভাইটালাইন ডাক্টটা যে আম্বিলিকাল কর্ড দিয়ে বের হচ্ছে, এখান দিয়ে একটা আচ্ছা আচ্ছা মানে আমি একটু আবার বলি, মানে ওরা দেখে কি যে আম্বিলিকাল কর্ডটা দিয়ে তোমার ইয়ক স্যাকের সাথে কমিউনিকেট হচ্ছে, তো ওইখানে একটা সুন্দর জায়গা আছে বের হওয়ার। তো কি হয় দেখো, মিডগাট temporarily goes out from abdomen to yolk sac through umbilicus. যেহেতু অ্যাবডোমেনে ওদের জায়গা হচ্ছে না, ওরা আম্বিলিকাসে যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা দিয়ে হচ্ছে ওরা বের হয়ে যায়, বের হয়ে কই যায়, ওরা ইয়ক স্যাকে যায়, এবং সেখানে ওরা টেম্পোরারিলি অবস্থান করে কতদিন পর্যন্ত? 10 থেকে 12 সপ্তাহ পর্যন্ত ওরা বের হয়ে অবস্থান করে। তাহলে এখানে দেখো, এখানেও কিন্তু ওদের অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকার কথা, কিন্তু জায়গা না পেয়ে ওরা অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে একটা সৃষ্ট ছিদ্র আম্বিলিকাস, এখান দিয়ে ওরা বের হয়ে ইয়ক স্যাকে চলে যাচ্ছে। তাহলে এটা কিন্তু সংজ্ঞা অনুসারে একটা হার্নিয়েশন, বাট ইট ইজ ফর দ্য বডিজ ওন গুড, ইট ইজ প্রোগ্রামড বাই দ্য বডি ইটসেলফ, এই জন্য এটাকে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল হার্নিয়েশন। সো যদি শর্ট নোট আসে বা ভাইভাই জিজ্ঞেস করে হোয়াট ইজ ফিজিওলজিক্যাল হার্নিয়েশন, তুমি বলবা কি, যে সহজে বুঝায় বলবা যে 6 থেকে 8 সপ্তাহ ইন্ট্রাইউটেরিন লাইফে আমাদের মিডগাটটা ডেভেলপ করতে থাকে, খুব র্যাপিডলি এলঙ্গেট করে, কিন্তু তাকে অ্যাকোমোডেট করার জন্য এনাফ জায়গা থাকে না অ্যাবডোমিনাল ক্যাভিটিতে। কেন? একদিকে লিভারটা অনেক বড় হয়ে থাকে ফর হেমাটোপয়েসিস, আরেকদিকে কিডনিটা ডেভেলপ করতে থাকে পেলভিসে। অ্যাবডোমিনাল ক্যাভিটিটা তখন একদম ছোট, ফিটাসটা তখন একদম ছোট, সো টেম্পোরারিলি মিডগাটটা আম্বিলিকাস দিয়ে বের হয়ে ইয়ক স্যাকে অবস্থান করে আপ টু 10 to 12 উইকস। এই যে বের হচ্ছে, বের হয়ে হয়ে যে অবস্থান করতেছে, এটাকে বলা হয় ফিজিওলজিক্যাল হার্নিয়েশন। ক্লিয়ার সবাই ফিজিওলজিক্যাল হার্নিয়েশন নিয়ে? কারো কোনো কোয়েরি আছে? মিডগার্ডের যে ফিগারটা ছিল এর আগে, ওখানে যে লাল কালার যে মার্কিংটা ছিল ওইটা কি ইন্ডিকেট করছে? এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, ঠিক আছে, আর এটা হচ্ছে ব্রাঞ্চেস অফ ইট। হ্যাঁ, ঠিক আছে। জি ভাই, আর সামনে তো ওটা ভাইটালিন ডাক্ট, হ্যাঁ, এটা তাই না? ভাইটালাইন ডাক্ট। একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। আর কারো কোনো কোয়েরি আছে? ভাইয়া হার্নিয়া এর ডেফিনিশনটা আরেকবার বলবেন? আচ্ছা, protrusion of any content through the wall, protrusion of any content through a weakness or defect of the wall of the cavity that is supposed to contain it. আবার বলছি, protrusion of any content through a weakness or defect in the wall of the cavity that is supposed
to contain it. থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এটার মিনিংটা বুঝতে পারলে তুমি পুরো জিনিসটাই বুঝবা। হচ্ছে যে কোনো একটা ক্যাভিটির ভিতরে একটা কন্টেন্ট যদি ওই ক্যাভিটির কোনো একটা ওয়ালের উইকনেস দিয়ে বের হয়ে আসে, ওইটাই হার্নিয়া বা হার্নিয়েশন। হার্নিয়েশন হচ্ছে ভার্ভ, আর হার্নিয়া হচ্ছে যে জিনিসটা বের হয়ে আসলো এটাকে হচ্ছে হার্নিয়া, মানে যে বের হয়ে যে আসছে ফিনোমেনাটাকে বলা হয় হার্নিয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে তো সারা জীবন কি এ পেটের বাইরে বের হয়ে বসে থাকবে? এর ঢুকতে হবে না পেটের ভাইয়া হ্যাঁ জি আপু বলো। হ্যাঁ, ভাইটালাইন ডাক্টের সামনের অংশটার নাম কি বলছিলেন, আর ডিস্টাল পোর্শনের নাম? এখানে এখানে জি ভাইয়া, এই সামনের উপরের অংশ সেফালিক লিম্ব গুলো যে পোর্শন থেকে সেটার নাম কি বলছিলেন? মানে মিডগাটের যে অংশটা ভাইটালাইন ডাক্টের আগে ওইটা হচ্ছে সেফালিক লিম্ব, আর মিডগাটের যে অংশটা ভাইটালাইন ডাক্টের পরে ওটা হচ্ছে কর্ডাল লিম্ব। আমি যেটা বলছিলাম যে আইলিয়ামটা ভাইটালাইন ডাক্টের আগেও থাকে পরেও থাকে। আইলিয়ামের যে পার্টটা সেফালিক লিম্বে থাকে অর্থাৎ ভাইটালাইন ডাক্টের আগে থাকে ওইটাকে বলা হয় প্রক্সিমাল আইলিয়াম, আর আইলিয়ামের যে পার্টটা ভাইটালাইন ডাক্টের পরে থাকে ওটাকে বলা হয় ডিস্টাল অথবা টার্মিনাল আইলিয়াম। শুধু আইলিয়াম, নট দ্য হোল গাট, ঠিক আছে? আর ওকে ভাইটালাইন ভাইয়া। ডাক্টটা এই পাশে ইয়ক স্যাকের সাথে কানেক্টেড থাকে, আরো বড়, আমি ছোট করে দেখাইছি এখানে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো ফিজিওলজিক্যাল হার্নিয়েশন? কারো জি কোনো ভাইয়া। কোয়েরি নাই? আচ্ছা ঠিক আছে। এখন সারা জীবন কি সে বের হয়ে থাকবে? এটা তো ফিজিবল না। একটা বাচ্চা থেকে আমরা এগুলো দেখতে পাই সচরাচর যে তার পেটের বাইরে জিনিসপত্র বের হয়ে ঝুলতেছে, আমরা তো পাই না। সো নিশ্চয়ই কোনো একটা সময় সে আবার ফেরত যাবে। দেখো 10 থেকে 12 সপ্তাহের মধ্যে ফিটাসটাও অনেক এনলার্জ করছে, পুরো অ্যাবডোমেনটা আগের থেকে এনলার্জ হয়ে গেছে। এবং তোমরা জানো যে লিভার একটা সময় এক্সক্লুসিভলি হেমাটোপয়েসিস করে, বাট একটা সময় লিভারের সাথে সাথে বোন ম্যারো হেমাটোপয়েসিস করা শুরু করে, স্প্লিনও হেমাটোপয়েসিস করা শুরু করে। সো সেই সময় লিভারটার সাইজ হয়তো আগের মতো এতটা বড় থাকে না, ঠিক আছে? প্লাস সবচেয়ে বড় কথা অ্যাবডোমেনটা অনেক এলংগেট করছে। সো এখন জায়গা হইছে ফেরত যাওয়ার। তাহলে দেখো, abdomen has enlarged than before and the herniated midgut starts to return. এই যে রিটার্ন করা শুরু করতেছে এটাকে বলা হচ্ছে রিট্রাকশন অফ দ্য হার্নিয়েটেড লুপস। এখন পুরাটা মিডগাট একসাথে রিটার্ন করতে পারে না, একটার পর একটা পোর্শনের পর আরেকটা পোর্শন সিরিয়ালি রিটার্ন করে। মনে করো যে তোমরা একটা জিনিস একটু আমাকে বলো যে ধরো সাপোজ নর্মালি একটা মানুষ কি, ধরো একটা রুমে অনেক ভিড়, ঠিক আছে, একটা জায়গায় অনেক ঘিঞ্জি, আরেকটা জায়গায় একটু মোটামুটি খোলামেলা, একটা রুমের ভিতরেই একটা জায়গায় অনেকগুলো মানুষের ভিড়, একটা জায়গায় একটু খোলামেলা, তো মানুষটা নর্মালি কোথায় যাইতে চাবে? যেখানে একটু ভিড় কম খোলামেলা ওইখানে। তো যে প্রথমে আসবে সে ফাঁকা জায়গায় যাবে, এরপর যখন আরো মানুষ চলে আসবে তাদের আর যাওয়ার জায়গা থাকবে না, তারা তখন ভিড়ের জায়গাতেই যাবে। স্টুডেন্টরা সাধারণত ক্লাসে এসে শুরুতে ফার্স্ট বেঞ্চের দিকেই বসে, আস্তে আস্তে পিছনের বেঞ্চের দিকে যায়। যদিও ডিএমসিএনদের ক্ষেত্রে বা অন্যান্য মেডিকেল কলেজের ক্ষেত্রে এটা খাটে না। আমি সবসময় আমার মেডিকেল কলেজে দেখছি কি যে সবাই পিছন দিকে বসে বাই চয়েস, সিট ফাঁকা না থাকলে তখন সামনে এসে বসে। যাই হোক, কথা হচ্ছে যে আম, তোমার এই যে গার্ডগুলা আবার রিটার্ন করা শুরু করবে, তারা যে প্রথমে আসবে সে ওই জায়গাতেই যাবে যেখানে জায়গা বেশি। এখন তোমরা আমাকে একটু বলো, অ্যাবডোমেনে ধরো এরকম একটা বাচ্চার অ্যাবডোমেন আমি আঁকলাম, ঠিক আছে? এরকম, এই হচ্ছে ডায়াফ্রামের নিচে, এই যে হচ্ছে তোমার ডেভেলপিং লিভারটা, এখানে ধরো স্টমাকটা একটু আছে, স্প্লিন আছে, এখানে ধরো কিডনি আছে আর কি, ঠিক আছে, কিডনি আছে। কোন দিকে যাবে, মানে সবার আগে যে রিটার্ন করবে সে কি রাইট সাইডে যাবে না লেফট সাইডে যাবে? কেউ একজন বলো কমন সেন্স থেকে, কোন দিকে জায়গা বেশি লেফট মনে সাইড। হচ্ছে? হ্যাঁ। সো যেই পার্টটা প্রথম রিটার্ন করবে অ্যাবডোমেনে সেই পার্টটা তোমার লেফট সাইডে যাবে। এভাবে গ্র্যাজুয়ালি লেফট সাইড ফিল আপ হয়ে 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 বডির মিড লাইন ফিল আপ হবে, একটা সময় জায়গা না পেয়ে তখন রাইট সাইড ফিল আপ হবে। এভাবেই হচ্ছে রিট্রাকশন অফ দ্য হার্নিয়েটেড লুপস হবে। এখন দেখো,
আমি ঠিক যেই সিরিয়ালে সেফালিক লিম্ব কর্ডাল লিম্বের কথা বললাম ঠিক সেই সিরিয়ালই কিন্তু আসবে। ফার্স্টে সেফালিক লিম্বটা রিটার্ন করবে, তারপরে কর্ডাল লিম্বটা রিটার্ন করবে। এর মধ্যে আমি জাস্ট জেজুনাম, আইলিয়াম আর সিকাম নিয়ে কথা বলবো, বাকিগুলা নিয়ে কথা বলবো না, কারণ ওগুলা খুব একটা ইম্পর্টেন্ট না এই ক্ষেত্রে। শুধু জেজুনাম, আইলিয়াম এবং সিকাম নিয়ে কথা বলবো। দেখো, ফার্স্ট টু রিটার্ন ইজ জেজুনাম। এই জেজুম লিখছি আমি, জেজুনাম হবে। ফার্স্ট টু রিটার্ন ইজ জেজুনাম। দেখো, এবং যেহেতু সে প্রথমে রিটার্ন করে, দে আর প্লেসড অন দ্য লেফট সাইড। কেন? কারণ অন দ্য রাইট সাইড দেয়ার ইজ লিভার, রাইট সাইডে জায়গা নাই, তাই সে লেফট সাইডে রিটার্ন করে। নেক্সট টু রিটার্ন ইজ আইলিয়াম and they are placed on the middle part of the pelvis. আসলে এখানে এভাবে বললে ভালো, নেক্সট টু রিটার্ন ইজ ফার্স্টে প্রক্সিমাল আইলিয়াম দেন ডিস্টাল আইলিয়াম, এভাবে আর কি। যাই হোক, তাহলে সবার আগে অ্যাপিয়ার করে জেজুনাম, সে থাকে লেফটে, তারপরে অ্যাপিয়ার তারপরে রিটার্ন করে আইলিয়াম, সে থাকে ইন দ্য মিডল। লাস্ট টু রিটার্ন ইজ সিকাম, ইট ইজ প্লেসড জাস্ট বিলো দ্য লিভার, মানে কি অন দ্য রাইট সাইডে। তাহলে কোন সিরিয়ালে এরা রিটার্ন করে বুঝতে পারছো কি? ছবি দেখাই আমি এখন। দেখো, জেজুনামটা সবার আগে রিটার্ন করে কোন সাইডে চলে যায়? লেফট সাইডে। তো জেজুনামগুলো এসে এসে জায়গা দখল করলো। তারপরে প্রক্সিমাল আইলিয়াম এবং ডিস্টাল আইলিয়াম এই দুজনই ঢুকে এরা কোথায় থাকে? ইন দ্য মিড লাইন, ক্লোজ টু দ্য মিড লাইন, অর্থাৎ পেলভিসে অনেকটা। আর লাস্ট টু রিটার্ন হচ্ছে যে ব্লু কালার সিকাম, সে জাস্ট বিলো দ্য লিভার থাকে অন দ্য রাইট সাইড। তাহলে হার্নিয়েশনের সিরিয়ালটা বুঝতে পারছো সবাই, এবং ফিজিওলজিক্যাল সরি রিট্রাকশনের সিরিয়ালটা সবাই বুঝতে পারছো? তাহলে যদি আসে যে retraction of the herniated loops, তোমরা জাস্ট এভাবেই বলবা যে after 10 to 12 weeks the fetus grows in size and the abdomen enlarges and the herniated midgut starts to return, এবং অর্ডার অফ রিটার্নটাও লিখে দিতে হবে। ফার্স্ট টু রিটার্ন ইজ জেজুনাম and it is placed on the left side. Next to return are the ileum, which are placed in the midline and in the pelvis, এভাবে। And last to return are the cecum, which is placed just below the liver on the right side. Just below the liver, খেয়াল রাখো, আমাদের নর্মাল বডিতে কিন্তু জাস্ট বিলো দ্য লিভার থাকে না, রাইট ইলাক ফসায় থাকে। সো এখনো পিকচার আভি বাকি হয় টাইপ আর কি, মানে এখনো কিছু কথা বাকি আছে। এরপর দেখো, সিকাম gradually goes down in the right iliac fossa. As it goes down, ascending colon is simultaneously elongating. মানে আসলে জিনিসটা কি, এই যে সিকামটা এভাবে থাকে না এখানে, এর এখান দিয়ে এমন করে ট্রান্সভার্স কোলনটা থাকে আর কি, এবং এই হচ্ছে লিভারটা এমনে থাকে। এই পোরশনটা গ্র্যাজুয়ালি এলঙ্গেট করা শুরু করে। এলঙ্গেট করতে করতে এমন একটা অবস্থা হয় যে এই হচ্ছে মানে তখন এমন হয়ে যায়, এটা একদম নিচে নেমে যায় তখন সিকামটা। তো এটা তখন নামতে নামতে রাইট ইলাক ফসায় চলে যায়, আর যে অংশটা এলঙ্গেট করলো এটা হয়ে যায় অ্যাসেন্ডিং কোলন, আর এটা থাকে ট্রান্সভার্স কোলন, রাইট টু থার্ড। তাহলে আমি আবার বলি, সিকামটা শুরুতে, আমি এখানে একটা ছবি আঁকি, এই হচ্ছে লিভার, এই হচ্ছে তোমার সিকামটা উইথ অ্যাপেন্ডিক্স, এই হচ্ছে তোমার বাকি যে মিডগাটটা থাকে আর কি। তো সিকামটা যখন চলে আসে, চলে আসার পর, আচ্ছা সিকামের এই পাশে তো আইলিয়ামটা থাকে, আইলিয়ামটা কি বললাম? পেলভিসে থাকে। এই যে হোয়াইট লাইন ডাক্ট, এই ছিল টার্মিনাল আইলিয়াম, এই হচ্ছে প্রক্সিমাল আইলিয়াম, আর জেজুনামটা থাকে লেফট সাইডে। যাই হোক, সিকামটা রাইট সাইডে এসে ক্ষান্ত হয় না, সিকামের এই পাশে এই অংশটা এলঙ্গেট হওয়া শুরু করে, হইতে হইতে সিকামটা মানে এলঙ্গেশনটা সিকামটাকে একদম রাইট ইলিয়াক ফসাতে পাঠায় দেয়। আর এই যে এলঙ্গেশনটা, এটার নাম হয়ে যায় অ্যাসেন্ডিং কোলন, আর এই পাশে যা থাকে ওটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। তাইলে সিকামটা নরমালি কোথায় থাকে? জাস্ট বিলো দ্য লিভার, পরে এটা থাকে রাইট ইলিয়াক ফসাতে, এটা ডিউ টু এলঙ্গেশন অফ দ্য মিডগাট distal to the cecum, এবং এই অংশের নাম হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। তাহলে cecum gradually goes down in right iliac fossa
and as it goes down ascending colon is simultaneously elongating. তাহলে this is the picture after the return of the retracted মানে retraction of the herniated loops. দেখো তোমার সাদা অংশটা ফোরগার্ড থেকে আসছে, এখান থেকে শুরু হয়েছে মিডগার্ড থেকে। তো যাই হোক, জেজুনামটা চলে আসার পর আসলে কি এটার এই অংশটা এলংগেট করে করে মিডগার্ডের সাথে মিলে যায়, সরি ফোরগার্ডের সাথে মিলে যায়। সো এটা নিয়ে আমরা আসলে কিছু বলি নাই, আমরা জাস্ট কি বলছি যে জেজুনামটা লেফটে থাকে, আইলিয়ামটা থাকে পেলভিসে, সিকামটা ফার্স্টে এই জায়গায় থাকে, এলংগেট করে 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 এটা রাইট লেগ ফসে চলে আসে, আর এই যে লিভার এখানে, আর এটার নাম হয়েছে অ্যাসেন্ডিং কোলন। সবাই বুঝতে পারছো রিট্রাকশন অফ দ্য হার্নিয়েটেড লুপস নিয়ে? কারো কোনো কোয়েরি আছে? হ্যাঁ, বাচ্চাদের হচ্ছে সিকামটা জাস্ট বিলো দ্য লিভার থাকে দেখে ফিটাল লাইফে, এই জন্য তার মানে মিডগার্ডটা ফার্স্টে লেফট সাইডে এন্টার করে, এরকম? না না ওরকম না আপু, ওরকম না। মিডগার্ডটা লেফট এন্টার করে, শুনো সিকামটা কিন্তু লাস্ট টু রিটার্ন, বুঝতে পারছো? সো এমন না যে সিকাম থাকে দেখে যে জেজুনাম লেফটে যায়, এমনটা না। সিকাম তো আসেই লাস্টে, সিকাম লাস্টে এসে তার আর কোথাও যাওয়ার জায়গা থাকে না, কারণ লেফট সাইড পুরোটা জেজুনাম নিয়ে ফেলছে, পেলভিসও নিয়ে ফেলছে পুরোটা আইলিয়াম। এখন রাইট সাইডে লিভারের নিচে একটু একটু জায়গা আছে, ওইখানে যে এসে মাথা গুজে আর কি, বুঝছো? এটা হচ্ছে কথা। এবং সবার আগে জেজুনামটা আসে, তারপরে হচ্ছে আইলিয়ামটা আসে, তারপরে হচ্ছে সিকামটা আসে। এই সিরিয়ালে তারা রিটার্ন করে, এবং রিটার্ন করার পর সিকামের এই অংশটুকু এলংগেট করে এটাকে আরো নিচে ঠেলে নামায় দেয়। বুঝতে পারছো এখন? যে ভাইয়া, জি ভাইয়া বলো। ভাইয়া একটা কোশ্চেন। জি বলো বলো বলো। ভাইয়া, আম্বিলিক্যাল কর্ডের ভিতরে যে হার্নিয়েশনটুকু হয়, এখন হার্নিয়েশনের টাইমে কি যে অ্যাবডোমিনাল কন্টেন্টস এটা তার ডরসাল মিসোগ্যাস্ট্রিয়ামকে সহ বাইরে হার্নিয়েটেড হয় না, এবং এই কারণে ভাইয়া যখন রিট্রাকশন করে পরবর্তীতে যে অ্যাসেন্ডিং কোলনটা সেপারেটলি ডেভেলপ করে, তার কারণে কি এটা রেট্রোপেরিটোনিয়াল হয়? হ্যাঁ, অনেকটা সেই কারণে বলতে পারো। অন্যগুলার যে মেসেন্টেরি সেটা অনেক টানা দিয়ে লম্বা হয়ে থাকে, এবং এজন্য ওগুলা একটু একটু সাসপেন্ডেড থাকে, ঝুলে থাকে। ওগুলার একটা শীট অফ পেরিটোনিয়াম কানেক্টস দেম টু দ্য পোস্ট অ্যাবডোমিনাল ওয়াল, কিন্তু অ্যাসেন্ডিং কোলনটা ডিরেক্টলি কানেক্টেড টু দ্য পোস্ট অ্যাবডোমিনাল ওয়াল, কারণ ওইটা আফটার রিটার্ন ওইটা এলংগেট করে। ঠিক আছে, তোমার অবজারভেশনটা খুব ভালো ভাইয়া, বাট আমি এটা বলি নাই কারণ তোমরা আসলে আমি ওই ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম বা মেসেন্টারি নিয়ে কিছুই বলি নাই, ইম্পর্টেন্ট না তোমাদের জন্য এজন্য বলি নাই, আর বললে একটু বেশি কমপ্লেক্স হয়ে যাবে এজন্য বলি নাই। শুরুতে আমি শুধু কমনটা বলে, তবে ভাই তোমার আইডিয়াটা খুব ভালো, এটাই কারণ, ঠিক বলেছো। আর কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? হ্যাঁ, ওইটা ক্লিয়ার হয়নি যে মিডগার্ডটা ফার্স্টে লেফটে কেন এন্টার করে। আচ্ছা আচ্ছা দাঁড়াও। আচ্ছা আপু তুমি একটু এই জিনিসটা একটু দেখো, এই ছবিটা একটু দেখো, একটা ফাঁকা জায়গা খুঁজে এখানে আঁকি। আচ্ছা এখানে আঁকি, দেখো এই হচ্ছে আমার মিডগার্টের অবস্থাটা, সরি এই হচ্ছে আমার অ্যাবডোমেনের অবস্থা, এই হচ্ছে ডায়াফ্রামটা আর কি, এই হচ্ছে ডায়াফ্রাম, ডায়াফ্রামের নিচে এই হচ্ছে লিভারটা, লিভার, এখানে স্টমাক থাকে, স্প্লিন থাকে এরকম করে। তো এই হচ্ছে লিভারটা, লিভারের সাথে কিন্তু লিভারের হেপাটিক ডাক্ট, গল ব্লাডার সবই আছে, ঠিক আছে? তো এখন বলো অ্যাবডোমেনের কোন সাইডে জায়গাটা বেশি, লেফট সাইডে আসার জায়গা বেশি নাকি রাইট সাইডে একটু আসার জায়গা বেশি? তুমি বলো কোন সাইডটা ফাঁকা মনে হচ্ছে? লেফট, লেফট লেফট সাইড না? সাইড। লেফট সাইড না? কারণ ও আচ্ছা, বাচ্চাদের তো লিভার হচ্ছে 2/5 অফ দ্য অ্যাবডোমেন থাকে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি যেটা বললাম যে সবার শুরুতে যে আসে তার একটা প্রিভিলেজ থাকে, সে খুঁজে টুজে সবচেয়ে ভালো জায়গাটা নিয়ে নেওয়ার, তাই না? সে খুঁজে টুজে সবচেয়ে ফাঁকা জায়গাটা নিয়ে নেয়, সবচেয়ে ফাঁকা জায়গাটাতে সে থাকে। সো যে জেজুনামটা যেহেতু ফার্স্ট টু রিটার্ন, সো মিডগার্টের প্রথম পোর্শন টু রিটার্ন হচ্ছে জেজুনাম, এজন্য সে লেফটে থাকে। হ্যাঁ, এর পরের পোর্শনটা হচ্ছে আইলিয়াম, সে থাকে পেলভিসে। ইতিমধ্যে তোমার জেজুনাম আইলিয়াম এই পুরো অংশটা দখল করে নেয়, এরপর বেচারা সিকাম এসে দেখে কি আর জায়গা নেই, সে লিভারের নিচে ছোট্ট একটু অংশতে মাথা মানে মাথা গুজে নেয় আর কি, ঠিক আছে?
তো এখন বুঝতে পারছো আপু কেন? জি ভাইয়া। জি। ওকে, আর হ্যাঁ। কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া জি ascending colon আর right to third of the transverse colon কি herniated হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে, অবশ্যই হবে। তাহলে এটা রিট্রাকশনটা কখন হবে বা কিভাবে হবে? এটা রিট্রাকশনটা তোমার মানে জিনিসটা হচ্ছে কি, আমি জাস্ট তিনটা পোর্শনের কথা বলছি মেইনলি, জেজুনাম, আইলিয়াম আর সিকাম। এই তিনটা পোর্শন হচ্ছে মেজর পোর্শন। এরা ফার্স্টে এদের মতো করে রিটার্ন করে, ঠিক আছে? বাট তার মানে এই না যে, দেখো তুমি সিকামের সাথে তো, সিকামের পিছনে তো আরো অনেকগুলো অংশ থাকে না? সিকাম রিটার্ন করার সাথে সাথে এরা সবাইও কিন্তু ঢুকে যায়, ঠিক আছে? সবাই জি এরা ভাইয়া। এদের সবারই রিট্রাকশন হয়, এবং দেখো রিট্রাকশন হয়ে কিন্তু এটা এভাবে থাকতেছে, দেখছো? এটা ওভারলাইজ দ্য ডিউডেনাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ এটা, এই জি পোর্শনটা ভাইয়া। রিট্রাকশন হয়, বাট আমি এটা নিয়ে বেশি বলি নাই, কারণ এটার সিগনিফিকেন্স আর নেই। এটা জাস্ট রিটার্ন করে, ইট স্টেজ লাইক দিস, ঠিক আছে? মানে ওকে মানে ভাইয়া। তোমাকে আমি কি বললাম দেখো, আহ, তোমার কি মনে হয় এই সিকাম আর আর তোমার ট্রান্সভার্স কোনের মধ্যে কোন অংশটা সবার আগে ঢুকবে? তোমরা একটু দেখো আসলে এখানে জিনিসটা কেমনে ঢুকে দেখো। এই হচ্ছে ভাইটালাইন ডাক্ট, এই দিকে ধরো হচ্ছে তোমার সেফালিক লিম্বটা, আর এই দিকে ধরো হচ্ছে তোমার কর্ডাল লিম্বটা, হ্যাঁ, এদিকে কর্ডাল লিম্বটা। তো শুরুতে সেফালিক লিম্বটাই ঢুকে, ঢুকে এই পাশে মানে জেজুনাম লেফট সাইডে, আইলিয়াম, ঠিক আছে? এরপরে ঢুকে কর্ডাল লিম্বটা, হ্যাঁ। কর্ডাল লিম্বটা কোন পোর্শনটা আগে ঢোকার কথা? ট্রান্সভার্স কোলনটা অবশ্যই, কারণ এই দিকটাই তো সবার আগে থাকে, তাই না? সবার ভিতরে থাকে। সো ট্রান্সভার্স কোলনটা ঢুকে দেন সিকাল বাটটা হচ্ছে লাস্টে যেয়ে দেন একটা জায়গায় ফিক্সড হয়। এই জিনিসটা নীল জিনিসটা আগে ঢুকে 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 দেন সিকামটা হচ্ছে লিভারের নিচে আসে, হ্যাঁ, এবং এসে তারপরে সিকামের উপরের অংশটুকু এলংগেট করে 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 দেন ট্রান্সভার্স কোলনের জন্ম দেয়। এটা ইম্পর্টেন্ট না এতটুকু জানা, বাট তুমি যেহেতু জিজ্ঞেস করেছো এজন্য বললাম যে ট্রান্সভার্স কোলন অবশ্যই রিটার্ন করে, এবং এটা সিকামের আগেই রিটার্ন করে, সবার লাস্টে সিকামটাই রিটার্ন করে, ঠিক আছে? জি ভাইয়া, হ্যাঁ, এখন বুঝতে পারছি। আজকের ক্লাস শেষে আমি তোমাদেরকে ছোট ছোট 2-3টা ভিডিও দিব ইউটিউবের, সেখানে এই হার্নিয়েশন আর রিট্রাকশনটা দেখানো হয়েছে। তোমরা একটু ভিডিও দিয়ে আরো ভালো ভিজুয়ালাইজ করতে পারবে। এটা আসলে এতটা সহজ না মানে চিন্তা করা। তোমরা যারা চিন্তা করতে পারছো একটু হলেও, তোমাদেরকে অনেক থ্যাঙ্কস। তো যাই হোক, বুঝতে পেরেছো এই পর্যন্ত কি বললাম সবাই? ঠিক আছে। এখন এখন একটা জিনিস একটু দেখো যে নরমালি কি হওয়ার কথা ছিল। নরমালি তোমার জেজুনাম, আইলিয়াম, তার নিচে সিকাম এবং ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, এভাবেই তো হওয়ার কথা ছিল। কিন্তু আমরা নর্মাল বডিতে কেমন দেখি দেখো, আমরা দেখি যে ট্রান্সভার্স কোলনটা তোমার জেজুনাম বা আইলিয়ামের উপরে থাকে, প্লাস এদের সামনে থাকে। কিভাবে? সো এখানেও নিশ্চয়ই কিছু একটা কাহিনী হয়, একটা রোটেশন হয়। আমরা যেমন ফোর গাটে রোটেশন বলেছিলাম স্টমাকের দুইটা, ঠিক তেমনি মিড গাটেও রোটেশন হয়। আগে ছবি দেখাই নেই যে মিড গাটের রোটেশনটা কেমন হয়। দেখো, এই যে তোমার মিড গাটটা, ঠিক আছে? আমি এই যে লাল রঙের লাল রঙের সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারিটি ইচ্ছা করে এতক্ষণ রেখেছি। এই যে লাল রঙের যে আর্টারিটা, এটা একটা অ্যাক্সিস ফর্ম করে। এই অ্যাক্সিস বরাবর মিডগার্ডটা রোটেট করে কিভাবে? এভাবে। এটা কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে। কেমন হয়ে যায় একটু দেখো, এমন হয়ে যায় ঠিক। একটু খেয়াল করো, আবার দেখো, এ হচ্ছে প্রথম অবস্থা। দেখো সিকাল বারটা নিচে, অর্থাৎ কর্ডাল লিম্বটা নিচে, সেফালিক লিম্বটা উপরে। এই অ্যাক্সিসের চারপাশে এটা রোটেট করে ঘুরে একটা লুপ তৈরি করবে। দেখো এখন সিকাল বারটা উপরে উঠে গেছে, কর্ডাল লিম্বটা উপরে উঠে গেছে, কর্ডাল লিম্বটা এবং সেফালিক লিম্বটা নিচে। এই যে ফোরগার্ড থেকে আসতেছিল যে সেফালিক লিম্বটা, এটা এখন নিচে, আর সিকাল বারটা উপরে, কর্ডাল লিম্বটা উপরে উঠে গেছে। দেখছো তাহলে? এটা হচ্ছে তোমার
মানে এটাকে বলা হয় রোটেশন অফ দ্য মিড গাট, রোটেশন অফ দ্য মিড গাট। তাহলে এখন রোটেশন অফ দ্য মিড গাট নিয়ে কিছু পয়েন্ট আমরা জানবো। টোটাল 270 ডিগ্রি রোটেশন হয় এবং ডিরেকশনটা হয় কাউন্টার ক্লকওয়াইজ। এবং যে কোনো রোটেশনের আমাদের কি কি জানতে হয়? ফার্স্টে ডিগ্রি জানতে হয়, কত ডিগ্রি, এটা ডিরেকশনটা জানতে হয় কাউন্টার ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, তারপর জানতে হয় এটা কোন অ্যারাউন্ড হুইচ অ্যাক্সিস এটা রোটেট করে। তাহলে অ্যারাউন্ড দ্য অ্যাক্সিস ফর্মড বাই দ্য সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। এখন এই 270 ডিগ্রি রোটেশন একবারে হয় না, ভেঙে ভেঙে হয়। প্রথম 90 ডিগ্রি রোটেশন হয় ডিউরিং দ্য ফিজিওলজিক্যাল হার্নিয়েশন, আর রিমেনিং 180 ডিগ্রি হয় ডিউরিং দ্য রিট্রাকশন। এখন এখানে আমাকে আর কেউ জিজ্ঞেস করো না যে কেমনে হয়, একটু দেখায় দেন ভাই, বুঝতে পারিনি 270 ডিগ্রি। এটা আসলে আমিও আসলে এখানে দেখানো সম্ভব না। এটা আসলে ডেভেলপ করতে করতে জিনিসগুলো এমনভাবে চেঞ্জ হয়ে যায় যে 270 ডিগ্রিটার ইমপ্লিকেশনটা দেখানো একটু কঠিন। তারপরও তোমরা যেটা খেয়াল রাখো যে রোটেশন শেষে অনেকটা এমন হয় আর কি বিষয়টা। এখানে একটা লুপ দেখানো হয়েছে, লুপ একটাই হয়, বাট আরো অনেক ডাইনামিজম এর ব্যাপার থাকে, তো এই জন্য আসলে এটা দেখানো সম্ভব হয় না। তোমরা যা মনে রাখবা যে একটা রোটেশন হয় কাউন্টার ক্লকওয়াইজ অ্যারাউন্ড দ্য সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি এবং 270 ডিগ্রি হয় ইন টোটাল, এবং এরপরে কর্ডাল লিম্বটা বা সিকাল বারটা উপরে থাকে এবং সেফালিক লিম্বটা নিচে থাকে, হুইচ ইজ ম্যানিফেস্টেড বাই দিস ফেনোমেনা। এই যে তোমার সেফালিক লিম্বটা কিন্তু বলা চলে কর্ডাল লিম্বটা থেকে একটু উপরে উপরে বা একটু সামনে যাই বলো, ঠিক আছে, একটা রোটেশন হয় এখানে। তো মানে এখানে আরো ভালো বোঝা যায় যে এই যে তোমার কর্ডাল লিম্বটা পুরাটাই কিন্তু সেফালিক লিম্ব থেকে উপরে। বেশি ঘিঞ্জি হয়ে গেছে আমি, দেখো এই যে এই অংশটা ধরো কর্ডাল লিম্ব, টার্মিনাল আইলিয়াম, অ্যাপেন্ডিক, সিকাম এবং ট্রান্সভার্স কলাম, আর এটা হচ্ছে তোমার সেফালিক লিম্ব, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা তো এন্ড রেজাল্ট, যাই হোক। তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো রোটেশন অফ দ্য মিডগাট কিভাবে হয়? তাহলে তোমরা যখন ডেভেলপমেন্ট অফ মিডগাট পড়বা বা লিখবা, কি বলবা, কিভাবে লিখবা? এভাবে লিখবা যে ফার্স্টে তোমরা মিডগাটের ছবি আঁকবা একটা এভাবে, সেফালিক লিম্ব কর্ডাল লিম্ব আলাদা করে করে একটা লেবেলিং করবা। তারপরে দুইটা প্যারাগ্রাফ লিখবা ছোট্ট ছোট্ট 3-4টা পয়েন্ট দিয়ে, ফিজিওলজিক্যাল হার্নিয়েশন এবং রিট্রাকশন। এখানে জাস্ট এটাই লিখবা যে কে কার আগে আসে কে কার পরে আসে, আর লাস্টে রোটেশনটা একটু জাস্ট 3টা পয়েন্ট লিখে দিবা, কত ডিগ্রি হয়, কোন দিকে এবং কোন অ্যাক্সিসে। তাহলে এটাও মিডগাটের ডেভেলপমেন্ট শেষ হয়ে গেল। কারো কি কোয়েশ্চেন আছে এ পর্যন্ত? এনি কোয়েশ্চেন? ভাইয়া রোটেশন অফ মিডগাটের লাস্টে যে 90 ডিগ্রি দিয়ে একটা কথা লেখা আছে না, ওইটা কি? আচ্ছা আচ্ছা, মানে 270 ডিগ্রি একবারে হয় না, ভেঙে ভেঙে হয়। প্রথম 90 ডিগ্রি হয় ডিউরিং ফিজিওলজিক্যাল হার্নিয়েশন, ঠিক আছে, আর রিমেনিং 180 ডিগ্রি অকার্স ডিউরিং রিট্রাকশন অফ দ্য হার্নিয়েটেড লুপস। পেট থেকে বের হয়ে আসার সময় 90 ডিগ্রি হয়, বাকি 180 ডিগ্রি হয় আবার ঢুকে যাওয়ার সময়, ঠিক আছে, বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত? আচ্ছা, আমাদের পর অলমোস্ট শেষ। আমরা এখন জাস্ট কিছু কনজেনিটাল অ্যানোমালির নাম পড়বো, আর কিছু না। আমরা একটা নাম অলরেডি পড়েছি, ডায়াফ্রামেটিক হার্নিয়া। দেখো ইজি, ফেইলিয়ার অফ দ্য ইসোফেগাস টু এলongate, stomach grows above septum transversum and in future thorax causes compression of the lung। এটা আমি আগে বলেছি, আর কিছু বলছি না। আর মেকেলস ডাইভার্টিকুলামটা অলরেডি বলেছি। কি বলেছি? এই যে তোমার ভাইটালাইন ডাক্ট, এটা আমাদের নর্মাল অ্যাডাল্ট বডিতে আর থাকে না, নাই হয়ে যায়, নাই হয়ে যায়। যদি থাকে তখন এটাকে বলা হয় মেকেলস ডাইভার্টিকুলাম। আচ্ছা এরকম তো না, ঠিক এরকম এরকম থাকে মেকেলস ডাইভার্টিকুলাম, মানে এটা লুমেন আর কি, পুরোটাই লুমেন। আচ্ছা, মেকেলস ডাইভার্টিকুলামের বাকিটা তোমরা ইয়ে থেকে পড়ে নিও, অ্যানাটমিতে আরো বেশি পড়ায় ওখানে মেকেলস ডাইভার্টিকুলাম। তো এটা হচ্ছে পারসিস্টেন্স অফ দ্য ভাইটালাইন ডাক্ট। আর দুইটা জিনিস, ফার্স্টে আমি একটু ওমফ্যালোসিলটা একটু বলি। ফেলিয়ার অফ রিট্রাকশন অফ দ্য হার্নিয়েটেড লুপস অফ মিডগাট। ওমফ্যালোসিল, সরি,
ফিজিওলজিক্যাল হার্নিয়েশন হয়েছে, কিন্তু এরপর ওরা বাইরে রয়ে গেল, ইয়কস্যাকের ওখানে রয়ে গেল, তখন বাচ্চা ডেলিভার হওয়ার পর দেখা যাবে কি তার আম্বিলিকাসের বাইরে একটা বড় স্যাকের মতো, ওই স্যাকের ভিতর তার ইন্টেস্টাইনাল লুপগুলো দেখা যাচ্ছে, এবং এই স্যাকটা কাভার্ড বাই অ্যামনিওটিক মেমব্রেন। এটাকে বলা হয় ওমফ্যালোসিল। ওমফ্যালোসিল, coils of intestine seen outside the abdomen in a sac protruding through the umbilicus. কেন হয় তাহলে? failure of retraction of the herniated loops of midgut. কোনো কারণে যদি রিট্রাকশন না হয় তখন এটা হয়। আর আরেকটা টার্ম আছে গ্যাস্ট্রোস্কিসিস, এটা তোমরা একটু বলি তোমাদেরকে, একটোপিয়া কর্ডিস বলেছিলাম, যেখানে হার্টের সামনে ভেন্ট্রাল যে বডি ওয়াল সেটা ফিউশনে ফেলিয়ার থাকার কারণে হার্টটা বাইরে থাকে। গ্যাস্ট্রোসিস হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট টু দ্যাট। আমাদের যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এটা ইট শুড প্রোটেক্ট দ্য অ্যাবডোমেন। যদি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা ঠিকমতো ক্লোজ না হয় তখন জিআইটির ভিসেরাগুলা বাইরে থাকে। এটা হচ্ছে গ্যাস্ট্রোস্কিসিস। তো এটা আসলে আমি এখানে ছবি দেখাই নাই, ছবি, আচ্ছা ছবি আমি তোমাদেরকে এখনই দেখাবো, শেষ করে নেই। ছবি আসলে স্লাইডে দেখানো হয়নি, একটু দেখালে তোমরা একটু লাইক জিনিস চোখে ভাসবে আর কি। আচ্ছা এখন আমি জাস্ট রিটেন কোয়েশ্চেনগুলো একটু বলে দিই। নেম দ্য ডেরিভেটিভস অফ ফোরগাট, পারবা আশা করি। গিভ দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ স্টমাক, আশা করি পারবা। এন্টেরো সুপিরিয়র সারফেস অফ স্টমাক ইজ সাপ্লাইড বাই লেফট ভেগাস নার্ভ, এটা আশা করি পারবা। Duodenum is supplied by branches of both celiac trunk and supramesenteric artery, কেন? কারণ এটা ফোরগাট এবং মিডগাট থেকে আসছে। Explain anatomically, developmentally, why or how physiological herniation of midgut occurs in intrauterine life. এগুলো সবই আজকে আমরা কভার করেছি, আশা করি রিটেনের জন্য তো হবেই, আর ভাইভার জন্য তো পুরা ক্লাস বললামই। তো এখন হচ্ছে আমি একটু তোমাদেরকে দুইটা ছবি দেখাবো জাস্ট। একটা হচ্ছে সরি একটা হচ্ছে তোমার ওমফ্যালোসিল, একটা হচ্ছে গ্যাস্ট্রোস্কিসিস। একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো? না ভাইয়া, কোশ্চেনই দেখা যাচ্ছে শুধু। না না না, শুনতে পাচ্ছ আমার কথা? আমি এখনো কিছু অন করিনি, অন করছি। জি ভাইয়া, ওকে। জি ভাইয়া শুনতে পাচ্ছি। তোমরা যে কোনো কিছু গুগলে সার্চ দিলে অনেক ছবি পাবা, আমি ওইটাই করতেছি আর কি। আচ্ছা, ইন দ্য মিন টাইম তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ওগুলো জিজ্ঞেস করতে পারো। আমাদের ছবি আসুক, ছবি আসে না কেন? ভাইয়া ডায়াফ্রাগমেটিক যে হার্নিয়াটা হচ্ছে ওইটা কারেকশন কিভাবে করা হয়? ওইটা হচ্ছে তোমার টান দিয়ে স্টমাকটাকে নিচে নিয়ে আসা হয়, বুঝছো? এবং ডায়াফ্রামটা তো অনেক বড় একটা ছিদ্র হয়েছিল ইয়ের জন্য, স্টমাক উপরে থাকার জন্য। ওই ছিদ্রটাকে ছোট করে চিকন করে বন্ধ করে দেওয়া হয়, এবং বাচ্চা লম্বা হতে 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 তার ইসোফেগাসটাও লম্বা হয়ে যায় একটা সময়, সমস্যা হয় না আর। ঠিক আছে, দেখো তোমরা ভাইয়া ছবিটা এটা দেখো। কি সেন্ট্রাল টেন্ডনকে ক্রস করে উপরে চলে যায়? এটা ঠিক ওরকম না, এটা আসলে সেন্ট্রাল টেন্ডনের এক পাশে, মানে সেন্ট্রাল টেন্ডন তো মাঝখানে থাকে, মানে সেন্ট্রাল টেন্ডনের পাশে দিয়ে এটা ঢুকে আর কি বেসিক্যালি, বুঝছো? যাক, সেটা সিগনিফিকেন্ট কিছু না বা ইম্পর্টেন্ট না আর কি। দেখো ওমফ্যালোসিলটা তোমরা একটু দেখো, ভালো ছবি, এই যে দেখো এই ছবিটা একটু দেখো। এই হচ্ছে তোমার অ্যামনিওটিক মেমব্রেন কাভার একটা, এবং দেখো এই যে আম্বিলিকাল কর্ডটা ওইখানে ছিল, আম্বিলিকাল কর্ডটা আরো দূরে। দেখো এর মধ্যে, দেখো তোমার এর মধ্যে কয়েলস অফ ইন্টেস্টিনাল লুপগুলো দেখা যায় আর কি, যদি একটু ভালো করে কেউ পর্যবেক্ষণ করে। তাহলে একটু খেয়াল করো যে এটা কি, কাভার্ড বাই আ ভেরি প্রমিনেন্ট মেমব্রেন। এটা হচ্ছে ওমফ্যালোসিল, এবং এখানে কোথা দিয়ে বের হয়ে আসে তারা? একদম মিড লাইনে যে আম্বিলিকাস, সেই আম্বিলিকাস দিয়ে বের হয়ে আসে। এখন তোমরা একটু গ্যাস্ট্রোস্কিসিসটা একটু দেখো।
এই হচ্ছে গ্যাস্ট্রোস্কিসিস। গ্যাস্ট্রোস্কিসিসটাতেও গাটের লুপ বের হয়ে আসে, কিন্তু তারা কিন্তু ওমফেলোসিলের মতো কোনো মেমব্রেন দিয়ে কাভার থাকে না। আচ্ছা, এই ছবিটা দেখো, এখানে দুইটা পাশাপাশি দেখানো হয়েছে। ওমফেলোসিলিতে একটা সুন্দর মেমব্রেন দ্বারা কাভার থাকে, গ্যাস্ট্রোস্কিসিস থাকে না সেটা। সো এটা তোমরা হয়তো কেউ যদি তোমার কোনো ছবি দেখায় তোমরা বলতে পারবে। আর গ্যাস্ট্রোস্কিসিসটা সাধারণত মিড লাইন দিয়ে আসে না, এটা একটু প্যারামিডিয়ান একটা হার্নি, মানে প্যারামিডিয়ানলি বের হয়, প্যারামিডিয়ালি বের হয়। তো দ্যাট ওয়াজ অ্যাবাউট ওমফেলোসিলি অ্যান্ড গ্যাস্ট্রোস্কিসিস। জাস্ট নামটা এগুলো জাস্ট নামটা জেনে রাখবা তাহলেই হবে। তো এই ছিল আজকের ক্লাস। কারো কি কোনো কোয়েরি আছে আর আজকের ক্লাস নিয়ে? ভাইয়া হচ্ছে ফিজিওলজিক্যাল হার্নিয়েশনে তো হচ্ছে আম্বিলিকাস দিয়েই অ্যাবডোমেনের কন্টেন্ট গুলো বাইরে আসছে, যখন এটা রিট্রাকশন হয় তখনও কি হচ্ছে আম্বিলিকাস দিয়েই আবার অ্যাবডোমেনের ভেতরে এন্টার করে হ্যাঁ, কন্টেন্ট গুলা? যে দিক দিয়ে আসে ওই দিক দিয়ে ঢুকে। হ্যাঁ, যে দিক দিয়ে আসে ওই দিক দিয়ে ঢুকে। আচ্ছা, ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলো। ভাইয়া ডায়াফ্রামেটিক জিফিস্টার্নাল জয়েন্ট যেটা, ওটা তো কমপ্লিট যদি ফর্ম না হয় তাহলে তো ফোরামেন অফ মরগ্যাগনি হয়। ওখানে তো ভাইয়া হচ্ছে জয়েন্টটা অ্যাবসেন্সের কারণেই তো ভাই হার্নিয়েশন হচ্ছে। তো সেটা কি রিপেয়ার কিভাবে করা হয়? ওখানে তো কোনো টিস্যু বা কোনো কিছুতে কানেক্টেড থাকা নেই, লিগামেন্ট টেন্ডন। সেখানে তোমার টিস্যু গ্রাফটিং করা হয়। টিস্যু গ্রাফটিং মানে হচ্ছে বডির অন্য কোনো জায়গা থেকে এক্সেস টিস্যু কেটে এনে ওই জায়গাটাতে রিপ্লেস করা। ঠিক আছে? ওই জায়গার ইটসেলফ কোনো টিস্যু না দিয়ে বরং অন্য জায়গা থেকে টিস্যু গ্রাফট এনে রিপ্লেস করা হয়। ঠিক আছে? সোজা কথা, ইউজুয়ালি কি ভাই কানেক্টিভ টিস্যু? কানেকটিভ টিস্যু না হোক, ওখানে যদি মাসেল ডেফিসিয়েন্সি থাকে অন্য জায়গা থেকে মাসেল আনা হয়, কানেকটিভ টিস্যু ডেফিসিয়েন্ট থাকলে কানেকটিভ টিস্যু আনা হয়। ইভেন কি অনেক সময় বোন গ্রাফটিংও করা হয় অন্য জায়গা থেকে, যেমন তোমরা যারা ইনফেক্স তোমরা পড়েছো যে ফিবুলা দিয়ে বোন গ্রাফটিং করা হয়। সো হোয়াট নিডস টু বি ডান সেটা করা হয়। ঠিক আছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে আর? ভাইয়া ওই গ্রুপে একটা কোশ্চেন করছিলাম, ক্লাসে বলবেন ও বলছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই যে তোমার ট্রাকিয়ালিস মাসেলটা কোথা থেকে ট্রাকিয়ালিস আসে, তাই না? মাসেলটা। আচ্ছা আচ্ছা জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, শোনো শোনো ভাইয়া, তোমার পুরো লাংসেই তোমার দেখবা যে পুরো ট্রাকিয়াতে বা হ্যাঁ, পুরো ট্রাকিয়াতেই সামনে এবং দুই সাইডে কার্টিলেজ থাকে, মাসেলও থাকে, আবার লাইনিং এপিথেলিয়ামও থাকে। লাইনিং এপিথেলিয়ামটা কিন্তু পুরো চারপাশ জুড়ে থাকে, তাই না? একদম জি ভাইয়া। চারপাশ জুড়ে থাকে। তো ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টামটা যে জায়গায় থাকে সেই জায়গা থেকে সেই জায়গার সাথে তোমার অন্য জায়গার পার্থক্য যেটা, যে ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টামটার করেসপন্ডিং জায়গাটাতে কোনো কার্টিলেজ ডেভেলপ করে না আর। ঠিক আছে? ওই জায়গাটা জাস্ট মাসেলটাই ডেভেলপ করে এবং ওই মাসেলটাকে আমরা বলি ট্রাকিয়ালিস মাসেল বলি। এখন ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টামটা মানেই যে এটা এন্ডোডার্মের পর, জিনিসটা আসলে এমন না। জিনিসটা হচ্ছে কি, যে জায়গা দিয়ে ডিভাইড হয়ে গেল ট্রাকিয়াটা, যে জায়গা দিয়ে খোলা ছিল ট্রাকিয়াটা, সেই জায়গাটাতেও তো একটা ল্যাটারাল প্লেট অফ স্প্ল্যাঙ্কনোপোরিক মেসোডার্ম একটা কাভারিং দিবে বা একটা মানে ডেরিভেটিভ দিবে। ওই জায়গাটাতেই যে ডেরিভেটিভটা থাকতেছে ওইটাই ট্রাকিয়ালিস মাসেল। তো ট্রাকিয়ালিস মাসেলটা অবশ্যই মেসোডার্ম থেকেই আসতেছে, বাট যেই জায়গাটাতে সেপ্টামটা ছিল সেই জায়গাটাতে। ঠিক আছে? ইট মার্কস দ্য এরিয়া অফ দ্য ট্রাকিওইসোফেজিয়াল সেপ্টাম। ঠিক আছে? উত্তরটা এভাবে হবে। ঠিক আছে? ওকে ভাই, ঠিক। হ্যাঁ, থ্যাংক আর আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আর কারো কোনো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমার কাছে মনে হয় যে ক্লাসটা শেষ করা যায়। পরের দিন হচ্ছে আমরা হাইন্ড গাট পড়বো, লিভার এবং প্যানক্রিয়াস পড়বো, and that will wrap up. ভাইয়া দুইটা হচ্ছে কোশ্চেন সলভ করা আচ্ছা বাকি আচ্ছা ছিল। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও, বের করছি আমি। দুইটা না চারটা? আমি কয় নাম্বার পর্যন্ত ছিলাম, কারো খেয়াল আছে? 6 নম্বর ভাইয়া, 6।
একটু ওয়েট করো, লোড হোক। আচ্ছা, ম্যাচুরেশন অফ দ্য লাং, টার্মিনাল সেক্স স্টেজ অকার্স আফটার বার্থ, এটা হচ্ছে ফলস, কারণ এটা 26 থেকে বার্থে ডেভেলপ করে। ডিউরিং বার্থ 17 জেনারেশনস আর প্রেজেন্ট ইন দ্য ট্রাকিওব্রঙ্কিয়াল ট্রি, এটা ট্রু, কারণ জন্মের পরে বাকি 6 জেনারেশন ডেভেলপ করে। ইন সুডোগ্ল্যান্ডুলার স্টেজ there is no lumen in the tracheobronchial trees, এটাও ট্রু। In canalicular stage the respiratory tract is lined by tall columnar cells, এটা ফলস, কারণ আমরা জানি কি এখানে হচ্ছে তোমার কিউবয়েডাল সেল থাকে এই স্টেজে, ফলস। In terminal sex stage capillaries have come in close contact with primitive alveoli, এটা ট্রু। Tracheoesophageal fistula, abnormal communication between trachea and esophagus, এটা ট্রু। This anomaly is often associated with esophageal atresia, এটা true. In most cases, the upper segment of the esophagus communicates with the trachea, এটা false. কারণ most common case কি হয়? Most common case upper segment একটা blind pouch হিসেবে end হয় আর lower segmentটা lung এর সাথে communicate করে, এটা false. The presence of air in the stomach is the diagnostic sign of tracheoesophageal fistula, এটা true. এমনিতে স্টমাকে এয়ার থাকে, যেটাকে আমরা ফান্ডিক গ্যাস বলি, কিন্তু প্রমিনেন্টলি বা সিগনিফিকেন্টলি এয়ারের পরিমাণ আরো বেশি থাকে যদি সেখানে একটা ফিস্টুলা থাকে, এটা ট্রু। ইট অকার্স ডিউ টু ডিফেক্টিভ ডেভেলপমেন্ট অফ দ্য ট্রেকিওসোফেজিয়াল সেপ্টাম, এটাও ট্রু। রিগার্ডিং দ্য ডেভেলপমেন্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, ফিটাস ডিসপ্লেস রেসপিরেটরি মুভমেন্ট ইন ইটস ইন্ট্রাইউট্রাইন লাইফ, এটা ট্রু। The whole respiratory tract is filled with chorionic fluid, এটা false, কারণ এখানে amniotic fluid থাকে, not chorionic fluid. During birth most of the amniotic fluid is expelled by crying of the baby, আচ্ছা, দুই ভাবে ফ্লুইড এক্সপেল হয়, একটা হচ্ছে মানে নাক দিয়ে বাইরে বা মুখ দিয়ে বাইরে, আর একটা হচ্ছে অ্যালভিওলাস থেকে ব্লাড ভেসেল এবং লিম্ফ ভেসেলের মাধ্যমে। তো বেশি অ্যাবজর্ব হয় ভায়া অ্যাবজর্পশন, সরি মানে রিমুভাল অফ অ্যামনিওটিক ফ্লুইড বেশি হয় কোন ভাবে? বাই অ্যাবজর্পশন ইনটু দ্য ব্লাড ভেসেল এন্ড দ্য লিম্ফ ভেসেল। সো এটা হচ্ছে তোমার, এটা ফলস। Amniotic fluid is present in the alveolus. Amniotic fluid present in alveolus is absorbed into blood vessel and lymphatics, এটা true. Surfactants are absorbed along with amniotic fluid into the blood vessels and lymphatics, এটা false. Surfactant কিন্তু রয়ে যায় অ্যালভিওলাসে, amniotic fluid টা চলে যায় শুধু, সো সারফেক্টেন্ট অ্যাবজর্ব হয় না, সারফেক্টেন্ট রয়ে যায়, এটা false. Following are the histological features of neonatal RDS, এটা আমি বলেছিলাম আগের দিন। হায়ালিন মেমব্রেন, এটা ট্রু। ল্যামেলার বডি, এটা ট্রু। ডেড WBC, RBC, ফিব্রিন ডিপোজিট, সেলুলার ডেব্রি আর সিন, এটাও ট্রু। এটা অ্যাকচুয়ালি হায়ালিন মেমব্রেনেরই এলাবোরেশন। প্রপারলি এরেটেড অ্যালভিওলাই উইথ সারফেক্টেন্ট কোটিং ইনসাইড, এটা ফলস, কারণ RDS এ তো এমন থাকবে না, RDS এ তো অ্যালভিওলাই প্রপারলি এরেটেড হবে না, আবার সুন্দর সারফেক্টেন্ট কোটিংও থাকবে না, সো এটা ফলস। কেরাটিন পার্লস ডিফিউজলি প্রেজেন্ট ইন দ্য অ্যালভিওলাই, এটাও ফলস। এটা আসলে আমি এমনি দিছি, মানে এটা তো তোমরা জানো না, সো জানো না মানে এটা কখনো হইতে পারে না, সো এটাই আর কি। তো এই কারো কোনো কোয়েশ্চেন আছে আর? আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ভাইয়া, 6 নাম্বার এমসিকিউটা একটু, হ্যাঁ বলো। 6 আর লাস্টেরটা, 6 এর লাস্টেরটা হচ্ছে ভাই, এখানে প্রিমিটিভ যে অ্যালভিওলি, এটা হচ্ছে ক্যাপিলারি হবে না ভাইয়া? Capillaries have come in close contact with primitive alveoli, মানে প্রিমিটিভ অ্যালভিওলার সাথে ক্যাপিলারি গুলো খুব কাছাকাছি একটা কন্টাক্ট এস্টাবলিশ করেছে, এটাই তো। এখানে কোনটা ভুল মনে হচ্ছে আপু? আচ্ছা আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি, ঠিক আছে আচ্ছা, ভাইয়া। মানে ল্যাঙ্গুয়েজটা হয়তো একটু বুঝতে সমস্যা হয়েছিল, তাই না? আচ্ছা ঠিক আছে। আর কোনো ভাইয়া কোয়েশ্চেন? বলো। ভাইয়া 4 নম্বরে যে ভায়াবল মান্থ ইজ দ্য 7th মান্থ ফর আ বেবি, ওইখানে মেডিকেল ইন্টারভেনশনটা ভাইয়া সে মেডিকেল ইন্টারভেনশন ছাড়া বেঁচে থাকতে পারে, এটা ফলস হবে। এটার কারণ কি ভাইয়া? এটা 34th উইক হবে এই কারণে, 34th মানে উইকের 28 পরে দিন। হচ্ছে, যদি হইতো তাহলে ট্রু হইতো এটা, ঠিক আছে? আচ্ছা
থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আর কোনো কোয়েশ্চেন কারো? ভাইয়া বেবি জন্মের সময় কি সব সময় সাকশন দিতে হয় নাকি মাঝে মাঝে দিতে হয়? না, সবসময় দিতে হয় না। মানে নর্মালি বাচ্চা যদি কান্নাকাটি শুরু করে তাইলে হচ্ছে ডাক্তাররা নিশ্চিত যে যাক বাচ্চা সার্কুলেশন শুরু হয়েছে। অনেক সময় অ্যামনিওটিক ফ্লুইড একটু বেশি জমে থাকার কারণে বাচ্চার রেসপিরেশন শুরু করতে পারে না, তখন ডাক্তাররা সাকশন দিয়ে চেষ্টা করে শ্বাস নেওয়ার, শ্বাস যেন নেয়। হ্যাঁ, তখন সব সময় না, ইট ইজ নট রুটিন প্র্যাকটিস। এটা হচ্ছে যে কখন সাকশন দিতে হবে তার কিছু ইন্ডিকেশন আছে যে এই সময় দিতে হবে, সব সময় না। ঠিক ঠিক আছে। ভায়াবল এজ জি বলতে ভাইয়া। যেন কি বলছিলেন? কি কি জিনিস? ভায়াবল এজ, ভায়াবল ওই এজ, কোশ্চেনটা 4 নাম্বার। শুনো, ভায়াবল এজ মানে হচ্ছে যে উইথ অর উইদাউট ইন্টারভেনশন, মানে বাচ্চা বেঁচে থাকবে, ইন্টারভেনশন লাগতেও পারে নাও লাগতে পারে, ঠিক আছে। কিন্তু ভায়াবল এজ 7th মান্থ এজন্য বলা হয় না যে বাচ্চা পুরোপুরি ইন্টারভেনশন ছাড়াই বাঁচতে পারে, সেটা না। এই ভায়াবিলিটির মানে হচ্ছে যে বাচ্চাকে বাঁচায় রাখা সম্ভব ইভেন ইফ উইথ ইন্টারভেনশন, ঠিক আছে। এটার ইম্পর্টেন্সটা ওই ক্ষেত্রে, বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন আছে আর? সবাই ক্লিয়ার আজকের ক্লাস নিয়ে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া, যে ভাইয়া বাচ্চা কানলে ভাইয়া নাক মুখ দিয়ে যেটা বের হচ্ছে ভাইয়া, ওটা মিনিমাম অ্যামাউন্ট না ভাইয়া ম্যাক্সিমাম অ্যামাউন্ট ভাইয়া? ওইটা মিনিমাম আরেকবার অ্যামাউন্ট, যদি বলতেন ওইটা তো। মিনিমাম অ্যামাউন্ট। ম্যাক্সিমাম অ্যামাউন্টটা জি অ্যালভিউলাসে অ্যাবজর্ব হয়ে যায়। জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ অ্যালভিউলাসের সারফেস এরিয়া বাকি 23 জেনারেশন থেকে অনেক বেশি, এজন্য ম্যাক্সিমাম যা হয় ওখানেই হয়, ঠিক আছে ভাইয়া? ওকে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আর আর কোনো কোয়েশ্চেন আছে কারো? ভাইয়া সি নাম্বারটা তো বললেন হচ্ছে যদি 34 উইক হইতো, 34 উইক হইলে তখন তো এডিকুয়েট পরিমাণে সারফেক্ট্যান্ট থাকতো, তখন হচ্ছে ইন্টারভেনশন ছাড়াও বেবি সার্ভাইভ হুম, করতো, তাই না? এই বাক্যটা ভুল। 7 মাসের জন্য এই বাক্যটা ভুল, এজন্য এটা ফলস, ঠিক আছে। এটাই হচ্ছে কথা। ওকে। জি ভাইয়া। ভায়াবিলিটি মানে এই না যে বাচ্চা ইন্টারভেনশন ছাড়াই বাঁচতে পারবে, তখন আমরা ভায়াবিলিটি বলি না, তাহলে তো আমরা 34 উইকস এর পরে ভায়াবিলিটি বলতাম। আমরা ভায়াবিলিটি তখন বলি যখন বাচ্চাকে মায়ের শরীরের বাইরে বাঁচিয়ে রাখা সম্ভব, সেটা আমাদের যদি কৃত্রিম কিছু করে হয় তা হইলেও, সেটা হচ্ছে ভায়াবিলিটি, যে বাচ্চাটা বাঁচানো সম্ভব মায়ের শরীরের বাইরে। বাট এই না যে ভায়াবিলিটি তখনই বলবো যদি বাচ্চা কোনো ইন্টারভেনশন ছাড়াই বাঁচতে পারে, সেটা না। দ্যাট ইজ নট দ্য কেস, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমার কাছে মনে হয় ক্লাস শেষ করতে পারি। আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে গ্রুপে জিজ্ঞেস করো, আর ভালো করে পড়ো। এটা ল্যাংম্যানে ওই তোমার আমি সবই দাগাইছি, ডরসাল, ভেন্ট্রাল, মেসোগ্যাস্ট্রিয়াম অনেক কিছু দাগাইছি। তোমরা জাস্ট এটাই মাথায় রাখবা যে ফোরগার্ড থেকে শুরু করে হাইন্ডগার্ড পুরাটাই তোমার ডরসাল ওয়ালের সাথে লাগানো থাকে, ডরসাল মেসেন্টারি দিয়ে বা ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম দিয়ে, সেখান থেকেই পেরিটোনিয়ামগুলো আসে, সামনেও লাগানো থাকে, ওইখান থেকেও আসে। তো এগুলো আমরা যদি সময় পাই পরে বলবো, বাট এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, সো ডোন্ট ওয়ারি। তাহলে শেষ করি আজকে। রাজীব ভাইয়া, ক্লাসটা শেষ করে দেওয়া যায় মনে হচ্ছে। জি ভাইয়া, জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে ভাইয়া যাই। তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ হাফিজ। আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।